সো নিয়াজের একটা ছোট কোয়েশ্চেন ছিল। যদিও এই কোয়েশ্চেনের মোটামুটি ভাবে পুরো পার্টটাই আমরা এর আগেও ডিসকাশন করেছিলাম, বাট যেহেতু প্রবলেমটা ছিল আমরা 5 মিনিটস এই কোয়েশ্চেনটা একটু রিজলভ করে দিই, এন্ড দেন হচ্ছে আমরা আমাদের যে আজকের ফরেন এক্সচেঞ্জের যে ব্যাপারটা নিয়ে কথা বলার কথা সেটা শুরু করতে চাচ্ছি ইনশাল্লাহ। সো ও যেটা করছিল মানে টেস্ট আন্ডারস্ট্যান্ডিং ওয়ান, ক্যাপ্টান টেক্সট থেকে স্ক্রিনশট দিয়ে রাখছিল, আমি নিয়াজকে মেনশন করেই বলছি। সো আপনি একটু দেখেন যে আপনার এই কোয়েশ্চেনটা আসলে মানে অলমোস্ট আমরা এর আগেও সিমিলার টাইপ অফ এক্সাম্পল, তারপর হচ্ছে অ্যাক্টিভিটি আমাদের স্টাডি হাব থেকে করেছি। ইভেন দো আমরা আমাদের কোশ্চেনও সিমিলার টাইপ অফ জিনিসটা করেছিলাম ফার্স্ট ইয়ার কোশ্চেনে। সো তারপরে আমি একটু আপনার রিকোয়ারমেন্ট থেকেই আগে মানে আসি। আহ, আপনার রিকোয়ারমেন্টটা ছিল ডিসকাস হাউ টু অ্যাকাউন্ট ফর দ্য পারচেজ অফ অ্যাডিশনাল 20% হোল্ডিং in Tom in the consolidated financial statement for the year ended 31st December 2086। তার মানে এখানে আপনাকে যেটা করতে হবে, মানে যদিও এটা এক্সাম স্ট্যান্ডার্ড কোশ্চেন না, কনসেপচুয়াল কোশ্চেন, আন্ডারস্ট্যান্ডিং বেসড কোশ্চেন। সো আপনাকে আগে ভার্বটা বুঝতে হবে। ও আপনাকে বলছে ডিসকাস করতে, নট অনলি ক্যালকুলেট। তার মানে আপনি শুধু ক্যালকুলেট করলে কিন্তু এই রিলেটেড কোশ্চেনের মার্কটা আপনি পাবেন না। আপনার ডিসকাশন মানে হচ্ছে দ্যাট উইল বি সাপোর্টিং বাই ক্যালকুলেশন। সো আপনাকে ক্যালকুলেশন করতে হবে যে স্টেপ অ্যাকুইজিশনের মাধ্যমে যে অ্যানাদার 20% হোল্ডিং সে অ্যাকোয়ার করলো, সেইটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কি হবে অ্যাট দ্য ডেট অফ অ্যাকুইজিশন ডেট। তো আমরা একটু সিনারিওটা পড়ি। Major, a public limited entity, has numerous subsidiaries and has prepared consolidated financial statement for many years। তার মানে এখানে প্রপোর্শনেট কোনো ব্যাপার না, মানে মান্থলি প্রপোর্শনেটের কোনো বিষয় নাই, কেননা অনেক বছর ধরেই সে কনসলিডেশন করে। মেজর অ্যাকোয়ার্ড 40% অফ টপস, $1 লাখ দিয়ে অ্যাকোয়ার করেছিল, যেটা প্রত্যেকটার ভ্যালু হচ্ছে $1 অন 1st ডিসেম্বর 20x4। তাহলে সে ফার্স্ট অ্যাকুইজিশন করেছে 31st ডিসেম্বর 20x4 এ, এবং এটার অ্যাকুইজিশন করেছে হচ্ছে $90,000 ক্যাশ কনসিডারেশন। দিস হোল্ডিং গেভ মেজর সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স ওভার টপ। তার মানে 31st ডিসেম্বর 20x4 এ এটা তার জন্য অ্যাসোসিয়েট ছিল, IS-28 হিসেবে সে ফলো করেছে। সেক্ষেত্রে তার অ্যাকাউন্টিং এন্ট্রি ছিল হচ্ছে 90,000 ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট। দেন এটার সাথে আমার ওই পোস্ট অ্যাকুইজিশন যেই গেইনটা, সেটা আলটিমেটলি তার যে 40%, সে 40% সে পাবে। সো সেটাই বেসিক্যালি এখানে কথা বলা হয়েছে, দ্য রিটেন আর্নিংস অফ দ্য টম এট দ্য ডেট ওয়ার 76,000। মানে এটা হচ্ছে 31st ডিসেম্বর যে ডেটটা, ওই ডেটে হচ্ছে আমার আলটিমেটলি রিটেন আর্নিংস এর ব্যালেন্সটা। সো এটা হচ্ছে আমার ঠিক অ্যাসোসিয়েট এন্টিটি হিসেবে ট্রিট করার জন্য যতটুকু ইনফরমেশন ততটুকু দেওয়া ছিল। তার মানে প্রিভিয়াসলি এটাকে আমরা অ্যাসোসিয়েট হিসেবে ট্রিট করতাম। নাও এটা ইট উইল বিকাম সাবসিডিয়ারি, মানে এটা হচ্ছে অ্যাসোসিয়েট টু সাবসিডিয়ারি। তাহলে এখন আমাকে দেখতে হবে যে কবে সে এই অ্যাকুইজিশনটা, স্টেপ অ্যাকুইজিশনটা, কন্ট্রোলটা এস্টাবলিশ করছে। দেখেন কন্ট্রোলটা ঠিক 2 বছর পর এস্টাবলিশ করেছে। Major acquired a further 20% of Tom's ordinary shares on 31st December 2006 for $70,000 in cash। তার মানে সে আরো 2 বছর পর another 20% সে অ্যাকোয়ার করেছে, যেই 20% সে অ্যাকোয়ার করেছে 76,000, $70,000 দিয়ে। এখন এখানে খেয়াল করেন, আমরা কিন্তু আমাদের বিজনেস কম্বিনেশন IFRS 3 গুডউইল ক্যালকুলেশনের যা যা মানে আমার ইনফরমেশন দরকার, এখান থেকে কিন্তু আমি সেই ইনফরমেশন গুলো গেদার করতে পারি। কেননা আমাকে আমার কনসলিডেশনের জন্য ফার্স্টলি আইডেন্টিফাই করতে হবে দ্য অ্যাকুইজিশন ডেট। তাহলে এখানে আমার অ্যাকুইজিশন ডেট হচ্ছে 31st ডিসেম্বর 2006। অ্যাকুইজিশন ডেট মানে হচ্ছে যে ডেটে কন্ট্রোলটা এস্টাবলিশ হয়েছে সাবসিডিয়ারির উপর। On this date, the fair value of the previous 40% holding in Tom was 105,000। খেয়াল করে দেখেন, ওর আলটিমেটলি আগে ছিল হচ্ছে 1 লাখ। এইটা পরবর্তীতে মানে আমি যেটা দেখতে পাচ্ছি যে না, ওর আগের বেসিক্যালি হচ্ছে নেট অ্যাসেট যেটা ছিল রিটার্ন আর্নিং, সেটা এখন হয়ে গেছে 1 লাখ, এবং সরি 1,05,000, অ্যান্ড টমস এর রিটার্ন আর্নিং ব্যালেন্স ছিল 1 লাখ। তার মানে এই 40% মানে এটার ফেয়ার ভ্যালু হয়ে গেছে আমার 1,05,000। ওকে, এখন আসেন এখানে দুইটা জিনিস। একটা হচ্ছে আপনি যখন গুডউইল ক্যালকুলেশনটা করবেন, গুডউইল ক্যালকুলেশন করার সময় আপনাকে আপনার প্রত্যেকটা ইনভেস্টমেন্টের ভ্যালু ফেয়ার ভ্যালু কনসিডার করতে হবে। তাহলে এখানে দুইটা জিনিস আসবে। একটা হচ্ছে স্টেপ অ্যাকুইজিশনের কারণে আপনার গুডউইলটা কত হয়, এইটা একটা।
আরেকটা হচ্ছে আপনি আপনার স্টেপ অ্যাকুইজিশনের কারণে যতটুকু পোস্ট অ্যাকুইজিশন প্রফিট মানে যেটা আসবে মানে অ্যাকুইজিশন ডেটে আপনার প্রফিট কত ছিল অ্যান্ড অ্যাকুইজিশন করার পর অ্যাট দ্য মানে পোস্ট অ্যাকুইজিশন ডেটে আপনার প্রফিট কতটুকু বাড়ছে সেই অ্যামাউন্টটুকুর আপনি প্রপোর্শনেট অ্যামাউন্ট আপনি আপনার স্টেটমেন্ট অফ প্রফিট আর লসে এটা প্রেজেন্ট করতে পারবেন। তো এখন দেখেন পরের ব্যাপারটা কি বলছে। আহ এনসিআই ও কিভাবে ক্যালকুলেট করে, এনসিআই ক্যালকুলেট করে হচ্ছে প্রপোর্শনেট অফ মেথড, যেটা আমরা জানি যে 40%। বেসিক্যালি যেহেতু আমার 60% আমি কন্ট্রোল করতেছি, বাকি 40% কন্ট্রোল করতেছি না, তো ওই 40%ই আমাকে আসলে এনসিআই ভ্যালু কনসিডার করতে হবে। তাহলে আমরা যে ডিসকাশনটা করলাম, ডিসকাশনের পয়েন্ট হচ্ছে আমাকে ফার্স্ট অ্যাকুইজিশন ডেটটা ডিটারমাইন করতে হবে এবং অ্যাকুইজিশন ডেটে বেসড অন আইফআরএস 3 আমাকে বিজনেস কম্বিনেশনের গুডউইল ক্যালকুলেশন করতে হবে এবং গুডউইল ক্যালকুলেশন করার সময় আমার বেসিক্যালি আমার কনসিডারেশন হবে হচ্ছে ওর আগের যেটা ছিল এবং পরবর্তীতে যেটা ফেয়ার ভ্যালু আমার আলটিমেটলি কনসিডার হচ্ছে সেটা। এন্ড দেন নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারি, এখানে আমার এনসিআর একটা ভ্যালু আসবে। নেট অ্যাসেট সাবসিডিয়ারি যখন আমি করব তখন আমার ওই নেট অ্যাসেট অ্যাট মানে অ্যাট দ্য ওপেনিং ডেট আর নেট অ্যাসেট অ্যাট দ্য অ্যাকুইজিশন ডেট, এটার যে ডিফারেন্সটা সেই প্রপোর্শনেরটাই আবার প্রফিট অ্যান্ড লসে যাবে। এন্ড দেন উই উইল গেট গুডউইল। খেয়াল করে দেখেন ঠিক আমার এই ডিসকাশনটা এখানে আমাকে করতে হবে। এন্ড পরবর্তীতে আমি যখন আমার মানে গুডউইল ক্যালকুলেশনটা করব, ফেয়ার ভ্যালু প্রিভিয়াসলি হেল্ড ইন্টারেস্ট মানে এটা হচ্ছে যেটা আমার কোয়েশ্চেনে দেওয়া ছিল যে বাকি মানে 40% এর ভ্যালু হচ্ছে 1,05,000, নতুন করে সে কনসিডারেশন করছে হচ্ছে 70,000। এন্ড দেন আমার এনসিআই হচ্ছে আগে ছিল আমার 1,00,000, আরো নতুন করে আমার রিটার্ন হচ্ছে 1,00,000, তো সেক্ষেত্রে 2,00,000 হচ্ছে আমার টোটাল টোটাল নেট অ্যাসেট। এই টোটাল নেট অ্যাসেটের 40% হচ্ছে আমার এনসিআই। তাহলে এই টোটালটাই হচ্ছে আমার ফুল কনসিডারেশন অফ গুডউইল। এখান থেকে আমার নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারি অ্যাট অ্যাকুইজিশন ডেটটা আমি বাদ দিব $2,00,000, তাহলে আমি পেয়ে যাব গুডউইল অ্যাট অ্যাকুইজিশন ডেট। এটা হচ্ছে আমার গুডউইল ক্যালকুলেশনের যে ফর্মুলাটা ছিল। তার মানে স্টেপ অ্যাকুইজিশনের এইটা একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে এই যে এখানে আপনি খেয়াল করে দেখেন যে আপনার যতটুকু মানে কন্ট্রোল অ্যাচিভ করার পর যতটুকু গেইন অথবা লস হয়েছে, যেহেতু ফেয়ার ভ্যালু 1,05,000, তাহলে আপনাকে আগে দেখতে হবে আগে ফেয়ার ভ্যালুটা কত ছিল। আগে ফেয়ার ভ্যালু ছিল কত, সেটা হচ্ছে আমার ওই অ্যাসোসিয়েটেড যে ইনভেস্টমেন্ট ছিল, ক্যারিং ভ্যালু অফ ইনভেস্টমেন্ট 90,000, কেননা আমি অ্যাসোসিয়েটকে 90,000 দিয়ে অ্যাকোয়ার করেছিলাম, প্লাস আমার যতটুকু রিটার্ন আর্নিংস চেঞ্জ হয়েছে, আমার এখন হচ্ছে 1,00,000, আগে ছিল 76,000, এইটার যতটুকু প্রফিট আমি পাবো, আমি প্রফিট পাবো হচ্ছে 40%। তাহলে খেয়াল করেন আমার যেই ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ছিল সেই ইনভেস্টমেন্টের ক্যারিং ভ্যালু হচ্ছে 99,600, যেইটা এখন হয়ে গেছে 105,000। তাহলে এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাই আমার আলটিমেটলি যদি এটা মানে কমে যেত তাহলে হতো লস, যেহেতু এখানে বাড়ছে তাহলে এটা হবে গেইন, যে গেইনটা আমি স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে দেখাবো। তাহলে আমি আমার ডিসকাশনের পয়েন্টটাতে ঠিক যেখানে ছিলাম, আমার এই কোয়েশ্চেন থেকে দুইটা পয়েন্ট আমাকে আউটকাম হিসেবে কনসিডার করতে হবে। একটা হচ্ছে গুডউইল অ্যাকুইজিশন ডেট, আরেকটা হচ্ছে পোস্ট অ্যাকুইজিশন আমার প্রফিট কতটুকু হয়, যেটা হচ্ছে আমার নেট অ্যাসেটের ক্যারিং ভ্যালু, আর হচ্ছে আমার নেট অ্যাসেট বলতে আমার ইনভেস্টমেন্টের ক্যারিং ভ্যালু, যেহেতু এটা আমার অ্যাসোসিয়েট ছিল, মানে এটা আমার জন্য আলটিমেটলি অ্যাসোসিয়েট থেকে সাবসিডিয়ারি হচ্ছে। তাহলে আমার অ্যাসোসিয়েট আগে ছিল 90,000 প্লাস আমার প্রপোর্শন অফ পোস্ট অ্যাকুইজিশন প্রফিট, এটা থেকে আমি কম্পেয়ার করব ওই 40% এনসিআই মানে 40% অ্যাসোসিয়েটের ইনভেস্টমেন্ট ভ্যালু এখন 1,05,000 ফেয়ার ভ্যালু, সেই ক্ষেত্রে আমার এই দুইটা ডিফারেন্স যাবে হচ্ছে গেইন অথবা লস হিসাবে। সো দ্যাট ইজ হাউ ইউ উইল ট্রিট আওয়ার স্টেপ অ্যাকুইজিশন। অ্যান্ড আই থিঙ্ক এটা আমরা এর আগেও এই সিমিলার টাইপ অফ কোয়েশ্চেন ডিসকাশন করেছিলাম। নাও আমাদের আজকের টপিক যেটা আমাদের স্টার্ট করার কথা, এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে এটা একটু আপনারা দেখে আসবেন, বিশেষ করে IS-21টা ফরেন কারেন্সি ট্রানজেকশনের। কেউ কি একটু দেখে আসছেন কিনা IS-21 এর সামারিটা, কারো কি দেখার মানে সুযোগ হয়েছিল কিনা, একটু আমাকে যদি ফিডব্যাকটা দেন। আমি তাহলে দু একটা কোয়েশ্চেন আপনাদের কাছ থেকে একটু নিতাম কুইকলি, নিয়ে আমরা চেষ্টা করতাম আমাদের এসবিআর এর জন্য যতটুকু দরকার, কেননা IS-21 আমরা এফআরএ যতটুকু পড়েছি ওইটাও থাকবে এখানে, প্লাস আমার IS-21 এর মধ্যে দুইটা পার্ট ছিল আমরা যদি মনে করি একটু। একটা ছিল হচ্ছে দ্য ইম্প্যাক্ট অফ ফরেন ট্রানজেকশন, ইম্প্যাক্ট অফ ফরেন কারেন্সি ডিউ টু দ্য ট্রানজেকশন ইন ফরেন কারেন্সি, একটা হচ্ছে
ট্রানজেকশনাল রিস্ক, মানে যেটা আমার ট্রানজেকশন করার কারণে যদি কোনো ফরেন এক্সচেঞ্জ গেইন লস কিছু ইম্প্যাক্ট আসে, ইফেক্ট থাকে, সেটাকে আমরা কিভাবে ট্রিট করতাম, দ্যাট উই হ্যাভ কাভার্ড ইন আওয়ার এফআর সিলেবাস, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং সিলেবাস। বাট আরেকটা ছিল, যদি আপনার কোনো ফরেন সাবসিডিয়ারি অর অ্যাসোসিয়েট থাকে, দ্যাট মিনস আপনার যদি কোনো ফরেন অপারেশনস থাকে, যেটাকে আমরা বলি ট্রান্সলেশন রিস্ক, এই ট্রান্সলেশন রিস্কটা কিভাবে আপনি অ্যাকাউন্টিং করবেন, সেইটার ডিসকাশনটা কিন্তু আমরা আসলে এফআরএ করা হয় নাই, সেটা আমরা আমাদের এসবিআর পার্টটাতে ডিসকাশন করব। বাট এটার জন্য আমাকে অফকোর্স আমাদের ট্রানজেকশনাল যে ইম্প্যাক্টটা, ট্রানজেকশন যে ইফেক্টটা, সেটা আমাকে ক্লিয়ার হয়ে যেতে হবে, আদারওয়াইজ আমি আসলে ট্রান্সলেশনের যে পার্টটা, সেটা আমরা ক্লিয়ারলি আইডেন্টিফাই আন্ডারস্ট্যান্ডিং করতে পারবো না। সো ঠিক এখান থেকে আমরা স্টার্ট করছি যে আমরা আমাদের ফরেন কারেন্সির ক্ষেত্রে দুইটা ওয়ে আছে, যেটা আমরা বললাম। একটা হচ্ছে entering directly into transactions which are determined or denominated in foreign currency, মানে হচ্ছে আমি ফরেন কারেন্সি, যেহেতু দ্যাট উই আর লিভিং ইন এ গ্লোবালাইজড ভিলেজ, মানে আমার গ্লোবালাইজেশনের যুগে আপনি দেখবেন যে even though you are also doing foreign currency transactions, because you have to pay your SSCA subscription, SSCA exam fees in like British pound, that is through USD dollar, যেহেতু ইন্টারন্যাশনাল কারেন্সি হচ্ছে ইউএসডি ডলার, আপনার কার্ডের মাধ্যমে, ডলারের মাধ্যমে আপনি ট্রানজেকশনটা করছেন। সেম গোস টু একটা বিজনেস, বিজনেসের ক্ষেত্রে a lot of import export will happen। সেই ক্ষেত্রে আমরা খুব ইউজুয়ালি দেখতে পারি যে কোন একটা বিজনেস অপারেট করতে গেলে তাকে ফরেন কারেন্সি ট্রানজেকশন করতেই হয়। সো দ্যাট ইজ ওয়ান aspect of IS 21. Another aspect হচ্ছে you are conducting a foreign operations through a foreign entity, either a subsidiary or associate, মানে হচ্ছে আপনার হয়তোবা কোনো সাবসিডিয়ারি আছে অথবা অ্যাসোসিয়েট আছে, সেই ক্ষেত্রে আপনার এই সাবসিডিয়ারি এবং অ্যাসোসিয়েট কে কিভাবে আপনি কনসিডার করবেন টু কনসলিডেট ইউর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। দ্যাট মিনস আপনি অলওয়েজ ইউ হ্যাভ টু থিঙ্ক, ফর দ্য সেকেন্ড পার্ট ইউ হ্যাভ টু থিঙ্ক ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ প্যারেন্ট এন্টিটি। আপনি আপনার রিপোর্টিং এন্টিটি যে প্যারেন্ট কোম্পানি, যে তার পার্সপেক্টিভ থেকে চিন্তা করবেন। তার মানে প্যারেন্ট কোম্পানি যখন সে কনসলিডেশন করবে, কনসলিডেশনের সময় তার যদি কোনো সাবসিডিয়ারি, কোনো অ্যাসোসিয়েট থাকে, সেইটার অ্যামাউন্ট গুলাকে সে কিভাবে তার কনসলিডেশনে, তার কারেন্সিতে, তার রিপোর্টিং কারেন্সিতে সেটাকে সে ট্রান্সলেট করবে। ট্রান্সলেট করা মানে হচ্ছে, সে ফর এক্সাম্পল আপনি যদি আহ, ধরেন ইউনিলিভার বাংলাদেশ যদি তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেহেতু তার ফাংশনাল কারেন্সি বিডিটি, তাহলে তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সে হচ্ছে বিডিটি তে প্রিপেয়ার করে, তার রিপোর্টিং কারেন্সি বিডিটি ইউনিলিভার বাংলাদেশের। বাট আমি যদি এখন ইউনিলিভার হোল্ডিং কোম্পানির কথা বলি, ইউনিলিভার ইউকের কথা বলি, ও কি করবে, ও কিন্তু আপনার এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে যখন কনসলিডেট করবে, তখন ওকে ট্রান্সলেট করে তারপরে হচ্ছে ওর যে রিপোর্টিং কারেন্সি, সেই কারেন্সিতে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করতে হবে। এটাকে আমরা বলি ট্রান্সলেশন, মানে হচ্ছে আমি বিডিটি টু দ্য প্যারেন্ট কোম্পানিজ কারেন্সি, যদি এটা পাউন্ড হয় তাহলে পাউন্ড, যদি এটা ডলার হয় তাহলে এটা ডলার। দ্যাট ইজ কল কন্ডাক্টিং ফরেন অপারেশন থ্রু ফরেন এন্টিটি। এখন এখানে আপনাকে দুইটা ইম্প্যাক্টটাই দেখতে হবে, যে আপনি আপনার ফরেন অপারেশনস এর কারণে অথবা ফরেন কারেন্সিতে ট্রানজাকশন করার কারণে, if you have any gain or loss, if you have any gain or loss for both aspect, for foreign transactions or foreign operations, সেইটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি, দ্যাট ইজ আওয়ার মেইন মোটিভ। ওকে, দ্যাট ইজ আওয়ার মেইন মোটিভ। এন্ড মজার ব্যাপার হচ্ছে, এখানে আপনার খুব ডিটেলস ক্যালকুলেশন হয়তো বা ম্যাক্সিমাম টাইমেই করতে হবে না, আপনাকে ছোট ছোট কিছু ক্যালকুলেশন করে তারপরে ওইটার ডিসকাশনটা করতে হবে। সো আমরা ক্যালকুলেশন গুলো দেখবো, বাট সেই ক্যালকুলেশন গুলো আমরা চেষ্টা করব এক্সপ্লেইন করতে পারি এইভাবে, সো দ্যাট আমরা ডাবল এন্ট্রি গুলো একটু ভালো করে বুঝবো, এবং প্রত্যেকটা ক্যালকুলেশনের ব্যাকগ্রাউন্ডটা আমরা এটা ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করার ট্রাই করব। সো আমরা এখন কিছু ডেফিনেশন দেখবো, ডেফিনেশন দেখার পর দেন আমরা ফার্স্টে কভার করব হচ্ছে ট্রানজেকশনের এফেক্টের যদি কোনো গেইন লস হয়, সেটা আমরা কিভাবে অ্যাডজাস্ট করব, এন্ড দেন আমরা দেখবো হচ্ছে ট্রান্সলেশনের কারণে যদি কোনো গেইন লস হয়, সেটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আমরা কিভাবে অ্যাডজাস্ট করব। সো আমরা একটু দেখি ডেফিনেশন গুলো কি কি আছে। নাম্বার 1 ফরেন কারেন্সি, নাম্বার 2 ফাংশনাল কারেন্সি, নাম্বার 3 প্রেজেন্টেশন কারেন্সি। আই বিলিভ আপনারা তিনটা কারেন্সির ডেফিনেশন ভালো করে বুঝতে পারবেন। আপনাকে ফার্স্ট ডিটারমাইন করতে হবে হোয়াট ইজ ইউর ফাংশনাল কারেন্সি। হ্যাঁ,
আপনি ফার্স্টে যদি ফাংশনাল কারেন্সি ডিটারমাইন করতে পারেন, তাহলেই আপনি আইডেন্টিফাই করতে পারবেন হোয়াট ইজ ইউর ফরেন কারেন্সি। মানে হচ্ছে ফাংশনাল কারেন্সি ছাড়া অন্য যে কোনো কারেন্সি আপনার জন্য ফরেন কারেন্সি। খুব সিম্পল কথা। তাহলে আপনাকে আগে বুঝতে হবে হোয়াট ইজ ফাংশনাল কারেন্সি। ফাংশনাল কারেন্সি বলতে আমরা বুঝাই যেই কারেন্সিতে এন্টিটিটা ইউজুয়ালি তার প্রাইমারি অপারেশনসটা অপারেট করে, তার অপারেটিং অ্যাক্টিভিটিস, তার ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, তার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, সে যেই কারেন্সিতে প্রাইমারিলি অপারেট করে সেটাকেই আমরা বলি ফাংশনাল কারেন্সি। ইউজুয়ালি আমরা যেটা দেখতে পারি আমাদের প্রত্যেকটা কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমাদের ফাংশনাল কারেন্সি কি, আমাদের প্রেজেন্টেশন কারেন্সি কি, সেটা আমাদেরকে অবশ্যই নোটে মেনশন করে দিতে হয়। সেটার একটা রিজন হচ্ছে এটা একটা সেপারেট ডিসক্লোজার একটা আইটেম, যেটা আমাকে ডিসক্লোজ করতে হয় যে এই কোম্পানির জন্য ফাংশনাল কারেন্সি কি এবং এই কোম্পানির জন্য প্রেজেন্টেশন কারেন্সি কি। কেননা এইটা বাদে, ফাংশনাল কারেন্সি বাদে বাকি সবকিছুই হচ্ছে আমার জন্য ফরেন কারেন্সি। এখন আসেন ফাংশনাল কারেন্সি আমরা বুঝলাম যে আমার প্রাইমারি অ্যাক্টিভিটিস, এটা কিভাবে আমি অপারেট করি, কোন কারেন্সিতে অপারেট করি, সেটাই আমার ফাংশনাল কারেন্সি। বাট আমরা এটাকে যত ইজিলি ডিটারমাইন করতে পারি প্র্যাকটিক্যালি, বাট অনেক ক্ষেত্রে গ্রুপের পার্সপেক্টিভ থেকে অথবা অনেক ক্ষেত্রে আমার বাংলাদেশটা হয়তো বা এটা অনেক ইজিয়ার, বাট অনেক কান্ট্রি আছে যে কান্ট্রির অপারেশনস এর উপর, নেচারের উপর ইম্প্যাক্টটাকে মানে ডিটারমাইন করতে হয়, ইভালুয়েট করে দেখতে হয় যে আসলে ফাংশনাল কারেন্সিটা কি। তো এটার একটা ডিসকাশন অনেক সময় আপনাদের আসে সিনারিও বেস, যে ফাংশনাল কারেন্সি কিভাবে ডিটারমাইন করবেন এবং এই সিনারিওতে এই এন্টিটির জন্য ফাংশনাল কারেন্সি কোনটা। এটা একটা ছোট 2-3 মার্কের একটা কোয়েশ্চেন অনেক সময় আপনাদের এক্সপ্লেনেশন আকারে আসতে পারে। এরপর আমরা আসি প্রেজেন্টেশন কারেন্সি। এটা খুব সিম্পল একটা আন্ডারস্ট্যান্ডিং। আপনি যে কারেন্সিতে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে প্রেজেন্ট করেন, প্রিপেয়ার করেন, এটাকে আমরা বলি প্রেজেন্টেশন কারেন্সি। যেমন আপনার বাংলাদেশে যে এন্টিটির কথা আমরা বলছিলাম, ইউনিলিভার অর ব্রিটিশ আমেরিকান টোবাকো, সো তাদের বাংলাদেশের যে এন্টিটি, বাংলাদেশ এন্টিটির যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, বাংলাদেশ এন্টিটির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তারা বিডিটি তে প্রিপেয়ার করে। সো সেক্ষেত্রে বিডিটি ইজ দেয়ার প্রেজেন্টেশন কারেন্সি। সো দ্যাট ইজ দ্য থ্রি মেন ডেফিনেশনস: ফরেন কারেন্সি, ফাংশনাল কারেন্সি এন্ড প্রেজেন্টেশন কারেন্সি। বাট এখান থেকে ফাংশনাল কারেন্সি ডিটারমাইন করার, আইডেন্টিফাই করার কয়েকটা প্যারামিটার আছে। সেই প্যারামিটার গুলোই আমরা এখন দেখার ট্রাই করব যে কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি, ডিটারমাইন করতে পারি, ডিকটেট করতে পারি কোনটা আমার ফাংশনাল কারেন্সি। যদিও আমরা অ্যাপারেন্টলি বলছি যে যেই ইকোনমিক এনভায়রনমেন্টে প্রাইমারিলি আমার ফাংশনাল কারেন্সি তেই মানে যে যে প্রাইমারি ইকোনমিক এনভায়রনমেন্টে তার অপারেশনসটা অপারেট করে যে এন্টিটি, এটি তার জন্য ফাংশনাল কারেন্সি। বাট এটার কিছু প্যারামিটার আছে। নাম্বার ওয়ান প্যারামিটার হচ্ছে আপনি যেই ইকোনমিতে আপনার অপারেশনটা অপারেট করছেন সেইটার আলটিমেটলি সেলিং প্রাইসটা, গুডস এর সেলিং প্রাইসটা আপনি কোন কারেন্সিতে ডিনোমিনেট করেন, দ্যাট ইজ নাম্বার ওয়ান। আপনার কম্পিটিটর, আপনার কম্পিটিটর রেগুলেশনস, আপনার কম্পিটিটররা আপনার গুডস অথবা সার্ভিস যেটা আপনি প্রোভাইড করেন, আপনার কম্পিটিটর কোন প্রাইসে এটাকে ডিনোমিনেট করে। সো দ্যাট ইজ নাম্বার ওয়ান প্যারামিটার বেসড অন দ্য অপারেশনস, যে আপনি আপনার প্রোডাক্টের অথবা আপনার সার্ভিসের সেলিং প্রাইস আপনি কোন প্রাইসে ডিটারমাইন করেন, কোন কারেন্সিতে ডিটারমাইন করেন। অ্যান্ড দেন আপনার কম্পিটিটর, আপনার জুরিসডিকশন অর লোকাল রেগুলেশনস, সেটা কোন কারেন্সিতে আলটিমেটলি ডিনোমিনেট করতে বলে আপনার কম্পিটিটরকে। দ্যাট ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনার অপারেশনাল যত কস্ট আছে, আপনার লেবার কস্ট, ম্যাটেরিয়াল কস্ট, আদার অপারেশনাল কস্ট, আপনি কোন কারেন্সিতে আলটিমেটলি ইনকার করেন। তাহলে এই দুইটা হচ্ছে কনসিডারিং দা অপারেশনাল পার্সপেক্টিভ। আর আর দুইটা হচ্ছে যেটা আপনার মানে ফাইন্যান্সিং আর নন অপারেটিং যদি আমরা বলি, যে আপনার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস থেকে মানে আপনি লোনটা কোন কারেন্সিতে নেন, আপনার ফাইন্যান্সিংটা কোন কারেন্সিতে নেওয়া হচ্ছে, অথবা আপনি আপনার টাকাটা পরবর্তীতে কিভাবে আলটিমেটলি রিপাট্রিয়েট করবেন, মানে আপনাকে কি আহ, যেমন আমি যদি বলি ডিভিডেন্ডের যে ব্যাপারটা অথবা আমাদের রেমিটেন্স আউটওয়ার্ড বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যে ব্যাপারটা, আমাকে অলওয়েজ যে কালা আমার বিডিটি তে আমার ব্যাংক অ্যাকাউন্টে থাকে সেটা আমাকে আমার ফরেন কোম্পানির যে কারেন্সি, দ্যাট ইজ মোস্টলি আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন হচ্ছে আমার ইউএসডি তে হয়। সো আমাকে আলটিমেটলি রেমিটেন্সটা ইউএসডি তে পাঠাতে হয়। সো সেটাও একটা ফ্যাক্টর যে আপনি কিভাবে প্রাইমারিলি ডিটারমাইন করবেন। তার মানে তিনটা মেইন ফ্যাক্টর আসলে। একটা হচ্ছে আপনার সেলিং প্রাইস, একটা হচ্ছে আপনার অপারেটিং কস্ট, আর একটা হচ্ছে আপনার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস গুলো আপনি কোন কারেন্সিতে করেন। এখন আসেন, এগুলো হচ্ছে সব প্রাইমারি ফ্যাক্টরস টু ডিটারমাইন দ্য ফাংশনাল কারেন্সি। এটা ছাড়াও
আপনার কয়েকটা কোয়েশ্চেন আনসার করতে হয়, মানে কয়েকটা কোয়েশ্চেনের আনসার আপনাকে করতে হয় টু ডিটারমাইন whether দিস ইজ ইউর ফাংশনাল কারেন্সি অর নট। সেই কোয়েশ্চেন গুলা কি, দেখেন কোয়েশ্চেন গুলা কিন্তু অনেকটা সিমিলার টু দা আমার হোল্ডিং কোম্পানি সে কিভাবে আসলে তার এই অপারেশনটাকে অপারেট করে সেই অনুযায়ী। দেখেন নাম্বার ওয়ান, আর ট্রানজেকশন ক্যারিড আউট অ্যাজ অ্যান এক্সটেনশন অফ রিপোর্টিং এন্টিটি, রিপোর্টিং এন্টিটি বলতে বোঝাচ্ছে প্যারেন্ট কোম্পানি, or does the foreign operations carry out its activity with a significant degree of autonomy? খেয়াল করেন, যদি significant degree of autonomy তে সে অপারেট করে তাহলে অফকোর্স তার যে কান্ট্রির কারেন্সি, মানে তার যে লোকাল কারেন্সি সেটাই হবে ফাংশনাল কারেন্সি। আর যদি এক্সটেন্ডেড হয় তাহলে হয়তো বা ফরেন কারেন্সির যে রিপোর্টিং এন্টিটি যে কারেন্সি সেটাই হইতে পারে আমার ফাংশনাল কারেন্সি, সেটা শিওর না, আমাকে বাকি প্যারামিটার গুলাও দেখতে হবে। আর ট্রানজেকশন বিটুইন রিপোর্টিং এন্টিটি অ্যান্ড ফরেন অপারেশনস আ হাই পার্সেন্টেজ অফ টোটাল ট্রানজেকশন, মানে আপনি টোটাল যে ট্রানজেকশন করেন তার সিগনিফিকেন্ট ট্রানজেকশন কি আপনি আপনার প্যারেন্ট কোম্পানির সাথে করেন কিনা। Do cash flow of foreign operations directly affect the cash flow of a reporting entity and is cash available for remittance to reporting entity? মানে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে আপনার রিপোর্টিং এন্টিটির পার্সপেক্টিভ থেকে আপনার যে লোকাল এন্টিটি তার ক্যাশ ফ্লোটা কি সিগনিফিকেন্ট কিনা আপনার বোর্ডের জন্য, মানে আপনার গ্রুপের জন্য। আরেকটা হচ্ছে সেটা কি অ্যাভেলেবল কিনা টু রেমিট টু ইউর প্যারেন্ট কোম্পানি অর টু রেমিট ইনটু মাই প্যারেন্ট কোম্পানি, যেটাকে আমরা বলছি। তার মানে প্রত্যেকটা খেয়াল করে দেখেন, দ্যাট ইজ আ কোয়েশ্চেন রিগার্ডিং ফ্রম দ্য রিপোর্টিং এন্টিটি দ্যাট ইজ কল আওয়ার প্যারেন্ট কোম্পানি। Is the foreign operations dependent upon the reporting entity to help service debt obligations both existing those of the futures? মানে হচ্ছে আপনি আপনার কোন একটা লোন নিবেন, আপনি কোন একটা ফাইন্যান্সিং অপশনে যাবেন, সেখানে কি পুরোপুরি আপনি আপনার ফরেন এন্টিটির উপরে আসলে ডিপেন্ডেন্ট, মানে কি আপনার ফরেন, মানে ফরেন এন্টিটি বলতে আপনার প্যারেন্ট কোম্পানি কি আলটিমেটলি আপনাকে পুরো ব্যাপারটা সাপোর্ট দেয়, গ্যারান্টর থেকে শুরু করে রিপেমেন্ট থেকে শুরু করে, দ্যাট ইজ অ্যানাদার কোয়েশ্চেন। সেই ক্ষেত্রে আপনার লোকাল কারেন্সি নাও হতে পারে, ফরেন কারেন্সি হয়তো বা আপনার ফাংশনাল কারেন্সি হতে পারে। এখন আসেন, এই সবগুলো যদি না হয়, মানে যেটা আসলে আমরা একটা অ্যাক্টিভিটি করে দেখব, এই সবগুলো যদি আপনার কোশ্চেনের অ্যান্সার স্পেসিফিক্যালি আপনি আপনার ডিটারমাইন করতে না পারেন আপনার ফাংশনাল কারেন্সি কি, তাহলে আপনার ম্যানেজমেন্ট, মানে হচ্ছে কোম্পানির যে ম্যানেজমেন্ট, তারা এটাকে তাদের প্রফেশনাল জাজমেন্ট ইউজ করে ডিটারমাইন করতে পারে, যেটা ফেথফুলি রিপ্রেজেন্ট করে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে, আপনার আন্ডারলাইন ট্রানজেকশনের অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটাকে। সো আপনি জাজমেন্ট ইউজ করে আপনার ফাংশনাল কারেন্সিটা ডিটারমাইন করতে পারবেন। সো দ্যাট ইজ দ্য ওভারঅল, যেটা আমরা একটু আগে বলছিলাম যে আমাদের ফাংশনাল কারেন্সিটাকে অনেক সময় ডিটারমাইন করার জন্য আমাকে হয়তো বা কিছু প্যারামিটারের কোয়েশ্চেন্স দিয়ে আমাকে বলবে যে ডিসকাস করতে, অ্যাডভাইস করতে, যে এই ক্ষেত্রে তার ফাংশনাল কারেন্সি কি হবে। ওকে, সো ঠিক সিমিলার একটা কোয়েশ্চেন্স আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাক্টিভিটি ওয়ানে, যে আপনাকে অ্যাডভাইস করতে বলছে, অ্যাডভাইস দ্য ডিরেক্টরস অন দ্য ফাংশনাল কারেন্সি অফ ল্যান্ডো। তার মানে ল্যান্ডো হচ্ছে কোন একটা সাবসিডিয়ারি। আপনি একটু দেখেন কোশ্চেনটা পড়লেই বুঝতে পারবেন। ডিউরিং 20x1 ফ্লারি অ্যাকোয়ার্ড আ কন্ট্রোলিং শেয়ার হোল্ডিংস ইন ল্যান্ডো। তার মানে ফ্লারি হচ্ছে প্যারেন্ট কোম্পানি, ল্যান্ডো হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। এখন আসেন পরের যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলাই আপনাকে ডিটারমাইন করতে হবে যে এটা আপনার জন্য ফাংশনাল কারেন্সি নাকি, মানে ল্যান্ডোর যে লোকাল কারেন্সি এটা কি ফাংশনাল কারেন্সি অর নট। ফ্লারি অ্যালাউজ দ্য ম্যানেজমেন্ট অফ ল্যান্ডো টু অপারেট অটোনোমাসলি। ওই যে একটু আগে যেটা বললাম যে প্যারেন্ট কোম্পানি কি লোকাল কোম্পানিকে অটোনোমাসলি অপারেট করতে পারমিট করে কিনা, মানে ইন্ডিপেন্ডেন্টলি। ফ্লারিস ফাংশনাল কারেন্সি ইজ দ্য ডলার। তার মানে দেখেন প্যারেন্টের ফাংশনাল কারেন্সি কিন্তু ডলার। এখন এটাই আপনাকে আলটিমেটলি দেখতে হবে যে ল্যান্ডো কোথায় অপারেট করে এবং ল্যান্ডোর লোকাল কারেন্সি কি। ল্যান্ডো ইজ লোকেটেড ইন সিলেন্ডিয়া and operates a number of fashion retail। খেয়াল করে দেখেন, ইউ উইল কনসিডার লাইক আ ফ্যাশন হাউস। ধরেন আপনি কোন একটা মানে গ্লোবাল কংগ্লোমারেট কোন একটা ফ্যাশন হাউস বাংলাদেশে আছে, তাদের পার্সপেক্টিভ থেকে চিন্তা করতে পারেন, যেটা ল্যান্ডোর কান্ট্রিতে অনেকগুলো আউটলেট আছে। ল্যান্ডো কি করে খেয়াল করেন, Lando's income is received entirely in currency of সেলেন্ডিয়া দ্য সিল। তার মানে ওর লোকাল কারেন্সি হচ্ছে সিল। তার মানে দুইটা প্যারামিটার কিন্তু আপনি অলরেডি পেয়ে গেছেন, খেয়াল করেন। দুইটা না, আসলে তিনটা। একটা হচ্ছে ও অটোনোমাসলি এটা অপারেট করে, ওর সবগুলো অপারেশনস
লোকাল কারেন্সিতে হচ্ছে অলরেডি আউটলেট আছে, তো সেটাও আপনার একটা কোয়েশ্চেন যে এই আউটলেট গুলার যত অপারেটিং কস্ট আছে সে কি সিলে দেয় কিনা। এবং পরবর্তীতেও বলেই দিছে যে ল্যান্ডলর্ড যে আউটলেটের প্রোডাক্ট গুলো আছে এগুলার প্রাইস গুলো মানে ইনকাম গুলো সে রিসিভ করে হচ্ছে সিলে। ওকে, এরপরের প্যারাগ্রাফটা দেখেন, approximately 35% of Lando's cost and expenses relate to the operating cost of the outlets and are settled in sale। এই যে এখানে একটা ছোট কথা আছে, 35%, হ্যাঁ, সিগনিফিকেন্ট নাও হইতে পারে, সেই ক্ষেত্রে আপনাকে এটার জাস্টিফিকেশনটা বলতে হবে। এটা হচ্ছে 35% করে হচ্ছে সিলের মাধ্যমে, মানে তার লোকাল কারেন্সির মাধ্যমে। এরপরে আসেন তার যে প্রোডাক্টটা সে আনে, মানে তার যে ইম্পোর্টের যে ব্যাপারটা, দ্য কোম্পানি বাইজ অলমোস্ট অল অফ ইটস গার্মেন্টস ফ্রম ফ্যাক্টরিজ ইন ইউটোপিয়া অ্যান্ড 60% অফ ইটস কস্ট অ্যান্ড এক্সপেন্সেস আর সেটেল ইন ইউটোপিয়ান ডলার। তার মানে ইউটোপিয়া থেকে হচ্ছে ইম্পোর্ট গুলা করে এবং ইউটোপিয়ার ডলারে সে এটাকে আসলে সেটেল করে। তাহলে এখানে একটা ছোট কোয়েশ্চেন চলে আসে যে আসলে তার ফাংশনাল কারেন্সি সে সিল হিসাবে কনসিডার করতে পারে কিনা, যদিও অনেকগুলা প্যারামিটার ইয়েস চলে আসছে যে সিল শুড বি দা মানে শুড বি কনসিডার অ্যাজ দ্য ফাংশনাল কারেন্সি, বাট বাকি কিছু ফ্যাক্টরস আছে যে ফ্যাক্টরস গুলাকে আপনাকে আলটিমেটলি এমন ভাবে আনসারটা করতে হবে যে এটার কমপ্লিটলি মানে কনক্লুডিং কিছু একটা আপনি বললেন না, বাট আপনি বললেন যে এই প্যারামিটার গুলোর বেস করে এটা ফাংশনাল কারেন্সি হয়, বাট এই প্যারামিটার গুলো কনসিডার করলে তখন আবার এটা হয়তো বা একটু কনক্লুসিভ কিছু একটা বলা যায় না, মানে হচ্ছে আমি কনক্লুড করতে পারি না, সেই ক্ষেত্রে আমার জাজমেন্ট ইউজ করে হয়তো বা আমি আমার ফাংশনাল কারেন্সি ডিটারমাইন করতে পারি। আমি বলতে এখানে বোঝাচ্ছি হচ্ছে ল্যান্ডোর পার্সপেক্টিভ থেকে। ইট বাইজ দ্য রিমেইনিং গার্মেন্টস ফ্রম ফ্লারি। তার মানে খেয়াল করে দেখেন 40% হচ্ছে সে মানে সরি 60% লাইক মোস্টলি সে ইউটিপিয়া থেকে হচ্ছে করে, বাট বাকিটুকু হচ্ছে সে তার প্যারেন্ট কোম্পানি থেকে বাই করে এবং যেটা সে ডলারে পে করে। এরপরে দেখেন, ল্যান্ডো ইউজুয়ালি মেনটেন্স ক্যাশ রিজার্ভস ইন সিল। ওই যে যেটা একটু আগে বললাম, সে যেহেতু সে ব্যাংক অ্যাকাউন্টে তার রিজার্ভটা সিলে রাখে, use them recently to open a number of new outlets supplemented with loan denominated। এখন দেখেন পরের ব্যাপারটাও কি বলছে, পরের ব্যাপারটা হচ্ছে ও আরো কিছু নতুন আউটলেট খুলবে, সেখানে ওর কিছু লোন দরকার, যে লোনটার গ্যারান্টর হচ্ছে আবার ফ্লারি। ওই যে আবার ফাইন্যান্সিং পোর্শনে আমার ফ্লারির একটা সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স চলে আসে। তার মানে এখানে ব্যালেন্সিং একটা সিচুয়েশন আছে যেখানে আপনি ক্লিয়ারলি বলতে পারবেন না যে আসলেই আপনার ফাংশনাল কারেন্সি কি হবে স্পেসিফিক্যালি, মানে আপনি সিনারিও দেখে আপনার মনেই হবে যে ল্যান্ডোর লোকাল কারেন্সি হচ্ছে ফাংশনাল কারেন্সি ফর ল্যান্ডো, দ্যাট ইজ অবভিয়াসলি, বাট আরো কিছু প্যারামিটার আছে, সেই প্যারামিটার গুলো আপনাকে আলটিমেটলি কনসিডার করে দেখতে হবে। খেয়াল করে দেখেন এই সামারিটা আমরা দেখি তাহলে বুঝতে পারবো, বাকি সবকিছু আমরা কথা বলছি অলরেডি। if the foreign operation is carried out as an extension of parent and investor, this is not the case here, কেননা এটা autonomously হচ্ছে অপারেট করে। if the transaction with parent investor high proportion, again this is not the case here, কারণ significantly সে ইউটিপিআর সাথে করে মানে ট্রানজাকশন, তার ফরেন প্যারেন্ট কোম্পানির সাথে বাকিটুকু করে 40% করে। if the cash flow of foreign operation directly after those parent investor, there is no indication the case from information given। if the cash is made available for parent investors service debt obligation, যেটা আমি বললাম যে ডেপ অব্লিগেশনের পার্সপেক্টিভ থেকে ফ্লাডি যেহেতু গ্যারান্টি দিচ্ছে, তার মানে ফ্লাডির এখানে একটা সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স আছে অন দা ফাইন্যান্সিং অপারেশনস অফ সাবসিডিয়ারি কোম্পানি। সেটা থেকে আমরা কনসিডার করতে পারি যে আলটিমেটলি হয়তো বা প্যারেন্ট কোম্পানির পার্সপেক্টিভ থেকে ডলার হয়তো বা ফাংশনাল কারেন্সি হতে পারে, বাট আমরা যে কথাটা বলছিলাম যেহেতু এখানে সিচুয়েশন ফ্যাক্টরস গুলা মিক্স কমপ্লিকেটেড, আমরা কখনোই এই ধরনের কনক্লুসিভ কমেন্ট দিব না এই টাইপের সিনারিওর ক্ষেত্রে। খেয়াল করেন দেখেন কি বলছে, where factors are mixed as in the case here, IS 21 requires the management priorities primarily factors when using judgment to determine the functional currency that most faithful representation the economic effects of underlying transaction event and condition. The seal features most predominantly when considering the list of primary factors used to determine functional currency, and therefore on balance it is likely that this currency is functional currency। ভালো করে খেয়াল করেন, আপনি কিন্তু একদম মানে মানে পয়েন্ট ব্যাংক বলে দেন নাই যে বেসড অন দা মানে সিচুয়েশন কনসিডার আর বেসড অন দা কনসিডারেশন এটি হচ্ছে আমার জন্য ফাংশনাল কারেন্সি। ওকে, বুঝছি স্যার।
এখন এখানে কি স্যার বলা যায় না যে ধরেন যে কোম্পানির প্রথম যে দুটো কন্ডিশন আমরা দেখলাম যে তার প্রাইমারি সেলিং প্রাইমারি প্রাইসেস গুলো প্রাইমারি স্টিল এই কন্ডিশন, হিসেবে আর কি। হ্যাঁ হ্যাঁ, এটি কিন্তু লাস্টের আপনার কনক্লুশন এটাই বলছে, খেয়াল করে দেখেন যেটা আপনি বললেন যে প্রাইমারি ফ্যাক্টরস গুলা কনসিডার করলে আলটিমেটলি সিলটাই হচ্ছে তার জন্য ফাংশনাল কারেন্সি। এই যে লাস্ট লাইনটা দেখেন। জি, কারণ আমি তো আমার র ম্যাটেরিয়ালস অন্য দেশের কোম্পানি থেকে অন্য কারেন্সিতে কিনতেই পারি। রাইট, রাইট, ওকে। তাহলে এটা আমি আপনাদেরকে সলিউশনটা ডিসকাশন করলাম এই কারণে, কেননা অনেক সময় যেটা হয় এই কোশ্চেনটা 2 মার্ক অথবা 3 মার্কের জন্য সেকশন এ তে, কারণ সেকশন এ তে তো আর সবগুলো ক্যালকুলেশন থাকে না, অ্যাডিশনাল কিছু অ্যাডজাস্টমেন্ট হিসেবে এই IS-21 এর এই পার্টটা অনেক ভালো করে আলটিমেটলি আমাদেরকে এক্সপ্লেন করতে হয়। সো আমি এটা মানে বলার একটাই রিজন, যাতে করে আমরা পয়েন্ট ব্ল্যাঙ্ক ফাংশনাল কারেন্সি বলে না দেই যে এটাই আমার ফাংশনাল কারেন্সি। আমি যেন আমার ফ্যাক্টরস গুলাকে কনসিডার করে তারপরে ডিটারমাইন করি যে আমার ফাংশনাল কারেন্সি এইটা হতে পারে। বাট আমার অ্যাডিশনাল অর মানে সেকেন্ডারি যেই কন্ডিশনস গুলো আছে সেটা কনসিডার করে আমার ফাংশনাল কারেন্সি ডিফারেন্টও হতে পারে, সেটাও আমাকে হাইলাইট করতে হবে আমার অ্যান্সারে। আনসার ইজ শুড বি লাইক ডিপ্লোম্যাটিক ওয়ে, যেখানে আমি কংক্রিট কোন একটা কিছু বলে দিব না, যেখানে আমার জন্য একটা রিস্ক থাকবে যে আমি বাকি পয়েন্ট গুলো হয়তো বা এখানে ইনক্লুড করলাম না। সো প্লিজ মেক শিওর আপনারা আনসারটা এইভাবে প্ল্যান করবেন, এন্ড দেন আই থিঙ্ক আপনাদের পয়েন্ট গুলো অ্যান্সার করার সময় অলওয়েজ ট্রাই টু ইউজ দ্য সিম্পল সেন্টেন্সেস, মানে সিম্পল ভাবে এক্সপ্লেন করার ট্রাই করবেন, যেটা ইজি টু আন্ডারস্ট্যান্ড টু দ্য এক্সামিনার। কখনোই এক্সামিনার আপনার থেকে কমপ্লিকেটেড কিছু এক্সপেক্ট করে না। ওকে, এরপরে আসেন ডেফিনেশনই আছে, আমরা এখনো ফেজটাকে যেতে পারছি না। ডেফিনেশনটা আপনাদেরকে দেখে আসার কথা এই কারণে বলা হয়েছিল যে এগুলা যেন আপনারা একটু ক্লিয়ারলি রিলেট করতে পারেন। এরপরে দুইটা রেট নিয়ে আমরা কথা বলবো, একটা হচ্ছে এক্সচেঞ্জ রেট, আরেকটা হচ্ছে ক্লোজিং রেট। এটা ছাড়াও আরেকটা রেট আছে যেটাকে আমরা বলি অ্যাভারেজ রেট, যেটা ইউজুয়ালি আমরা ইনকাম এবং এক্সপেন্স রিলেটেড, মানে স্টেটমেন্ট অফ প্রফিট আর লস রিলেটেড কোনো ট্রানজাকশনের জন্য আমরা ইউজ করতে পারি। সেটাও আমি বলবো। ফার্স্ট অফ অল আমরা বলি ক্লোজিং রেটটা কি, খুব সিম্পল কথা। ক্লোজিং এক্সচেঞ্জ রেটটা হচ্ছে যে আমার রিপোর্টিং ডেটের যে এক্সচেঞ্জ রেটটা, সেটাকেই আমরা বলি ক্লোজিং রেট। মানে আমার রিপোর্টিং ডেটে, আমি যেই ডেটে আমার আমার ফরেন ট্রানজেকশন, মানে আমার আমার যে ব্যালেন্সটাকে আমি রিপোর্টিং ডেটে যে রেটে আমি ট্রান্সলেট করব সেটাকে আমরা বলি ক্লোজিং স্পট রেট, মানে ক্লোজিং রেট। আরেকটা হচ্ছে স্পট এক্সচেঞ্জ রেট। স্পট এক্সচেঞ্জ রেটটা হচ্ছে আমি ট্রানজেকশনটা যেদিন অকার করছি, মানে রেকর্ড করছি, আমি ট্রানজেকশনটা যেদিন করছি, মানে আমি আমার কোন একটা গুডস পারচেস করলাম সে ফর এক্সাম্পল জুলাইয়ের 1 তারিখে, অথবা আমি গুড সেল করলাম হচ্ছে হয়তো বা সেপ্টেম্বরের 1 তারিখে। এই যে জুলাই অথবা সেপ্টেম্বর যে ডেটে আমার ট্রানজেকশনটা হলো, ওই ডেটের যে স্পট রেটটা, এটাকে আমরা বলি হচ্ছে, ওই রেটটাকে আমরা বলি স্পট এক্সচেঞ্জ রেট। ওকে, মানে ইমিডিয়েটলি যে রেটে আমার ট্রানজাকশনটা রেকর্ড করা হচ্ছে। সো দ্যাট ইজ দ্য টু স্পেসিফিক রেট। এটা ছাড়া আরেকটা হচ্ছে অ্যাভারেজ রেট। অ্যাভারেজ রেটটা হচ্ছে যে আমাদের কোনো একটা সার্টেন পিরিয়ডে যদি স্পট এক্সচেঞ্জ রেটটা সিগনিফিকেন্টলি চেঞ্জ না হয় ওভার দ্য ইয়ার, সেটা যদি অলমোস্ট সেম থাকে, তাহলে আমরা আমাদের ওই পিরিয়ডের জন্য একটা অ্যাভারেজ রেট, যেমন আপনি দেখবেন অনেক কান্ট্রিতেই স্পট এক্সচেঞ্জ রেটটা আসলে সবসময় অ্যাভেলেবেল থাকে না এবং সিগনিফিকেন্টলি ফ্লাকচুয়েটও করে না। সেই ক্ষেত্রে আমরা আমাদের এই সিচুয়েশনে অ্যাভারেজ রেটটাকে ইউজ করতে পারি, টু অ্যাপ্লাই আওয়ার ইনকাম অ্যান্ড এক্সপেন্স রিলেটেড ট্রানজেকশন, দ্যাট ইজ কল উই অ্যাপ্লাই অ্যাভারেজ রেট অনলি ফর আওয়ার স্টেটমেন্ট অফ প্রফিট অর লস। ওকে, এখন আমরা এখান থেকে চলে আসব যে আমার ফরেন কারেন্সিতে কোনো ট্রানজেকশন করলে আমরা মেজারমেন্টটা কিভাবে করি। আপনাদের আমার মনে হয় কম বেশি সবারই মনে আছে যে আমি যখন কোনো ট্রানজেকশন করি, আমাকে ইনিশিয়ালি এটা মেজার করতে হয় স্পট এক্সচেঞ্জ রেটে। আমি আমার ইনিশিয়াল ডেট বলতে মানে যেই ডেটে আমি ট্রানজেকশনটা করতেছি, দ্যাট ইজ পারচেস করা, সেল করা, কোন ইনভেস্টমেন্ট করা, লোন নেওয়া, এনিথিং, আমি আমার ইমিডিয়েটলি এটাকে স্পট এক্সচেঞ্জ রেটে রেকর্ড করছি। পরবর্তীতে সাবসিকুয়েন্ট মেজারমেন্টটা কি হবে, সাবসিকুয়েন্ট মেজারমেন্ট আলটিমেটলি এটা ডিপেন্ড করে, আমি আমার সাবসিকুয়েন্টলি এটা আমার ডিপেন্ড করবে আমি এটাকে আসলে আহ এটা এটা ট্রানজেকশনের স্টেটাসটা কি। স্টেটাসটা দুই রকম হতে পারে।
একটা হচ্ছে আমার সেটেলমেন্টটা, মানে আমি যে ট্রানজেকশনটা করলাম, আমি আইদার পারচেস করলাম, যদি পারচেস করি তাহলে আমার ডাবল এন্ট্রি কি হয়, পারচেস ডেবিট, পেয়েবল ক্রেডিট। আর যদি আমি সেল করি, রিসিভেবল ডেবিট, রেভিনিউ আর সেলস ক্রেডিট। সেই ক্ষেত্রে আমি যখন আমার ট্রানজেকশনটা সেটেল করব, সেই সেটেলমেন্টটা কবে হবে সেটার উপর বেস করে আমাকে সাবসিকুয়েন্ট মেজারমেন্টটা ডিসাইড করতে হবে। কি কথাটা বলতেছি আমরা একটু ভালো করে খেয়াল করেন। যদি সেটেলমেন্টটা আমার রিপোর্টিং ডেটের আগে হয়, যদি সেটেলমেন্টটা আমার রিপোর্টিং ডেটের আগে হয়, তাহলে আমার জন্য এটা খুব ইজি টু এক্সপ্লেন যে আমি আমার ট্রানজেকশনটা যখন সেটেল করলাম, ওই সেটেলমেন্ট ডেট এবং ট্রানজেকশন ডেট, মানে আমার এই দুইটা ডেটের যে ডিফারেন্সটা হবে, সেই ডিফারেন্সটাই আমার ওই স্পট এক্সচেঞ্জ রেট অ্যাট দ্য ট্রানজেকশন ডেট অ্যান্ড স্পট এক্সচেঞ্জ রেট অ্যাট দ্য সেটেলমেন্ট ডেট, এদের মধ্যে যেই ডিফারেন্সটা হবে, সেই ডিফারেন্সটা কি আমরা আমাদের গেইন অথবা লস হিসাবে স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে দেখাতে পারবো। দ্যাট ইজ ওয়ান পয়েন্ট। বাট সেকেন্ড পয়েন্ট হচ্ছে, যদি এটা রিপোর্টিং ডেটের আগে না হয়, মানে রিপোর্টিং ডেটের আগে যদি এটা সেটেল না হয়, তখন আমাকে আসলে কি করতে হবে, তখন আমাকে আমার ওই ট্রানজেকশনের যে ব্যালেন্সটা থাকে, ব্যালেন্স মানে হচ্ছে রিসিভেবল আর পেয়েবল অর আদার অ্যাসেট অর লায়াবিলিটিস, সেই ব্যালেন্সটাকে আমার, যেহেতু রিপোর্টিং ডেটের আগে এটা আমার সেটেলমেন্ট হয় নাই, তাহলে আমার রিপোর্টিং ডেটে আমি এটাকে আমি আবার রিট্রান্সলেট করব। তাহলে রিপোর্টিং ডেটে আমি রিট্রান্সলেট করব কোন রেট দিয়ে, রিপোর্টিং ডেটে আমি রিট্রান্সলেট করব হচ্ছে আমার আমার ক্লোজিং স্পট রেট দিয়ে, মানে ক্লোজিং রেট দিয়ে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। খুব সিম্পল ক্লোজিং কথা। ডেট বলতে আমার যেদিন আমার ইয়ার রিপোর্টিং এন্ড ডেট বা ইয়ার ক্লোজিং, ইন ডেট, সেই রাইট দিনের যে আমার রাইট, ট্রানজেকশন মানে ইয়াটা সেদিন যে এক্সচেঞ্জ রেটটা সেটা। এক্সচেঞ্জ রেটটা, রাইট রাইট রাইট, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এখন এই যে আমরা যে কথাটা বললাম, যে যদি আমার সেটেলমেন্টটা রিপোর্টিং ডেটের আগে না হয়, সেই ক্ষেত্রে এটা যদি আমার রিপোর্টিং ডেটে রিমেজার করতে হয়, রিট্রান্সলেট করতে হয়, তখন আমার অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কি হবে, সেইটা ডিপেন্ড করবে আমি যে রিমেজার করছি, মানে আমি যে রিমেজার করছি আমার আইটেমটাকে, আমার নেচার অফ আইটেমটাকে, সেইটা কি রকমের আইটেম, মানে আমি এই যে আইটেমটাকে ক্লোজিং রেট দিয়ে রিট্রান্সলেট করব, রিমেজার করব, সেটা কি মনিটারি আইটেমস নাকি সেটা নন মনিটারি আইটেমস, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ডিস্টিংগুইশ। এখন আমার আপনাদের কাছে কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ মনিটারি আইটেম এন্ড হোয়াট ইজ নন মনিটারি আইটেম? মনিটারি আইটেমস তো হচ্ছে যেগুলো আমার ধরেন আমি যে আমার ফাংশনাল কারেন্সি বা ধরেন যে একটা মনিটারি টার্ম সেটাকে এক্সপ্রেস করতে পারবো আর কি। ওকে, বাকিরা? মানে আপনারটা মোটা মানে ক্লোজ, অলমোস্ট ক্লোজ, বাট আর কেউ কিছু বলতে চান কিনা? I think that can be translated in cash value or monetary, মানে হচ্ছে একটা হচ্ছে কারেন্সি নাহলে একটা ভ্যালু আমরা সেট করতে পারবো, মানে হচ্ছে থ্রু মাই কারেন্সি অর মানে ওকে ডলার অ্যামাউন্ট ইম্পোর্টটা ওকে অ্যামাউন্ট ওকে ওকে, আপনারা আই থিঙ্ক মনে হয় কারেন্সি মানে ফরেন কারেন্সির মধ্যেই পড়ে আছেন এই জায়গাটাতে। আপনারা IS-38 এর একটু পার্সপেক্টিভটা চিন্তা করে দেখেন। IS-38 এ আমরা ইনট্যানজিবল অ্যাসেটের ক্ষেত্রে বলছিলাম যে মানে এটা যদি কারো রিকল হয়, ওইখানে মনিটারি আইটেমস এবং নন মনিটারি আইটেমস নিয়ে আমরা ডিসকাশন করি ইউজুয়ালি। সো কেউ যদি আমার ক্লাসে থাকেন, যেমন রকি ছিলেন, সো আমার মনে হয় ওইখানে আমরা একটা কথা বলেছিলাম যে মনিটারি আইটেমস মানে হচ্ছে যে আইটেমস গুলোর অ্যামাউন্ট অফ ক্যাশ, মানে অ্যামাউন্ট অফ মানি, আমি কত টাকা পে করব অথবা কত টাকা আমি রিসিভ করব, সেটাকে আমি আমার স্পেসিফিক কারেন্সি, মানে যেটা আপনারা বলতেছেন, মানে দ্যাট ইজ, সে ফর এক্সাম্পল আপনার যে কারেন্সি বিডিটি, ইউ ক্যান ডিটারমাইন ক্লিয়ারলি যে আপনি কত টাকা পাবেন, বেনিফিট কত টাকা পাবেন, অব্লিগেশন কত টাকা পে করবেন। যেমন ক্যাশ, ক্যাশ কিন্তু একটা মনিটারি আইটেমস। যেমন রিসিভেবল কিন্তু একটা মনিটারি আইটেমস। ইউ নো হাউ মাচ বেনিফিট ইউ আর গোনা গেট ফ্রম ইউর রিসিভেবলস। পেয়েবলস, এটা একটা মনিটারি আইটেমস। ইউ নো হাউ মাচ ইউ হ্যাভ টু পে টু ইউর সাপ্লায়ার, টু ইউর পেয়েবলস। বাট property plant and equipment, this is not a monetary item, কেন? Because you don't know how much exact benefit
you will get from that property, plant and equipment. Inventory, it is not a monetary item. That is a closing inventory, it is not a monetary item. You don't know exactly you will get that amount of money from selling that inventory. সো এখানে আমরা মনিটারি আইটেম বলতে এটাকেই বোঝাই যেখান থেকে আপনি আপনার কত টাকা রিসিভ করবেন অথবা কত টাকা পে করবেন, দ্যাট ইজ ফিক্সড, দ্যাট ইউ ক্যান ডিটারমাইন এক্সাক্ট অ্যামাউন্ট। আর নন মনিটারি আইটেম হচ্ছে যেখানে আপনি এই অ্যামাউন্টটা এক্স্যাক্টলি ডিটারমাইন করতে পারেন না ইন ইউর কারেন্সি। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মনিটারি আইটেমস অ্যান্ড নন মনিটারি আইটেমস। অনেকের এই জায়গাটাতে একটা কনফিউশন থাকে, দ্যাট ইজ যে আমরা মনে করি অনেক সময় যে কারেন্ট অ্যাসেট গুলাই হচ্ছে আমার মনিটারি আইটেমস, বাট which is not the case over here. হ্যাঁ, মোস্ট কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটিস গুলোকে আমরা মনিটারি আইটেমস বলি, বাট there is such an মানে লাইক এক্সেপশনস। যেমন আমরা ইনভেন্টরিকে কিন্তু কারেন্ট অ্যাসেট বলি, whereas ইনভেন্টরি কিন্তু আমার নন মনিটারি আইটেম। খেয়াল করে দেখেন, ইনভেন্টরি, প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, ইনট্যাঞ্জিবল অ্যাসেট, এগুলো কিন্তু আমার নন মনিটারি আইটেম। এখন এই ডিফারেন্সটা কেন করতে হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড, দ্যাট ইজ ইম্পর্টেন্ট টু নো। এই ডিফারেন্সটা করতে হবে এই কারণে যে আমি এখন কথাটা বলতেছি কোন ট্রানজেকশন গুলোর জন্য, কোন ব্যালেন্স গুলোর জন্য, যেই ব্যালেন্স গুলোকে আমি আমার রিপোর্টিং ডেটের আগে সেটেল করি নাই, মানে রিপোর্টিং ডেটের আগে সেটেলমেন্টটা হয় নাই। তাহলে রিপোর্টিং ডেটের আগে যদি সেটেলমেন্ট না হয়ে থাকে, তাহলে আমি আমার এই ব্যালেন্স গুলাকে কি করব, ক্লোজিং রেটে আমি এটাকে এক্সচেঞ্জ রেট দিয়ে কনভার্ট করব, মানে রিমেজার করব। সেই ক্ষেত্রে যদি আমার ব্যালেন্সটা হয় মনিটারি আইটেমস, সেইখানে আমার রিমেজারমেন্টের জন্য রিপোর্টিং ডেটে, রিমেজারমেন্টের কারণে রিপোর্টিং ডেটে যেমন রিসিভেবল পেয়েবল রিমেজার করার কারণে যদি কোনো গেইন অথবা লস হয়, সেটা আমরা স্পেসিফিক্যালি ডিরেক্টলি স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে রেকগনাইজ করতে পারবো। প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট ওভার হিয়ার। যদি আমার মনিটারি আইটেম হয়, আমি আমার ক্লোজিং রেট দিয়ে ক্লোজিং এক্সচেঞ্জ রেট দিয়ে রিমেজার করার পর যদি কোনো গেইন অথবা লস হয়, সেটাকে আমরা সরাসরি স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে রেকগনাইজ করতে পারবো। কেননা আমি আমার এই অ্যামাউন্টটা ইমিডিয়েটলি রেকগনাইজ করতে পারবো, রিয়েলাইজ করতে পারবো। সো দিস ইজ আ রিয়েলাইজড গেইন অর লস। সো হিয়ার ইজ নাথিং for unrealized thing related to monetary items. Clear? এখন আসি, এখানে যে স্যার আমার রিপোর্টিং ডেটে ট্রান্সলেশনের কারণে যে লস আর গেইনটা হয়, হুম, এটা যে আমরা প্রফিট এন্ড লসে রেকর্ড করব, এটার হুম, টাইটেল বা হেডিংটা কি হবে? এটার টাইটেলটা মানে টাইটেল আর হেডিংটা হবে হচ্ছে গেইন ফ্রম ফরেন এক্সচেঞ্জ লস অর সরি ফরেন এক্সচেঞ্জ ট্রানজাকশনস অর ফরেন এক্সচেঞ্জ কারেন্সি, যেটা আপনি বলেন। সো দ্যাট ইজ ইউর কল, মানে এটা অথবা ফরেন এক্সচেঞ্জ গেইন অর ফরেন এক্সচেঞ্জ লস। ওকে, মানে এটাকে আপনি আপনার মতো করে যেটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট হয়, মানে এটার ক্ষেত্রে ওইরকম ভাবে স্পেসিফিক হেডিংস কি ইউজ করতে হবে, মানে এটাকে আপনি গেইন অন ফরেন কারেন্সি আর গেইন অন ফরেন এক্সচেঞ্জ আর লস অন ফরেন এক্সচেঞ্জও বলতে পারেন, অর ফরেন এক্সচেঞ্জ গেইনও বলতে পারেন, ফরেন এক্সচেঞ্জ লসও বলতে পারেন। দুইটি, বেসিক্যালি আমার জাজমেন্টে যেটা আসে সেটাই আমি দিব আর কি। রাইট রাইট রাইট, মানে দ্যাট ইজ মেকিং সেন্স আর কি। এখন মনিটারি আইটেমটা আমরা ক্লিয়ার। নাও নাও কাম টু দ্য নন মনিটারি পার্ট। নন মনিটারি পার্টে আমরা কি করব আসলে? নন মনিটারি পার্ট আমরা ফার্স্টে ডিটারমাইন করলাম যে কোনগুলো আমার নন মনিটারি আইটেম, যেমন প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, তারপরে ইনভেন্টরি, তারপরে হচ্ছে ইনট্যাঞ্জিবল অ্যাসেট, তারপরে ইনভেস্টমেন্ট, এগুলো আমার সব নন মনিটারি আইটেম। এখন এই নন মনিটারি আইটেম গুলাকে আমরা মেজার করব কিভাবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এখন নন মনিটারি আইটেম গুলোর ক্ষেত্রে যেমন প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের কথা যদি আমরা বলি, প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টটাকে আমরা কোন মেজারমেন্ট বেসিসে মেজার করেছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্লিজ এই জায়গাটা একটু খেয়াল করবো। আমরা নন মনিটারি আইটেম গুলোর ক্ষেত্রে কোন মডেলটা ইউজ করেছি, আমরা কি কস্ট মডেল ইউজ করেছি নাকি আমরা রিভ্যালুয়েশন মডেল ইউজ করেছি? যদি আমরা কস্ট মডেল ইউজ করে থাকি, কস্ট মডেলের কনসেপ্টটা কি, উই অলওয়েজ অ্যাপ্লাই আওয়ার হিস্টোরিক্যাল কস্ট কনসেপ্ট। তার মানে কি, এখানে আমার সাবসিকুয়েন্টলি এই কস্টটা আর চেঞ্জ হবে না। সো তার মানে আপনি নন মনিটারি কোনো আইটেমকে যদি কস্ট মডেলে মেজার করে থাকেন, সেটা আপনাকে আর রিমেজার করতে হবে না, যেটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের সাথে কন্ট্রাডিক্ট করবে যদি আপনি কস্ট মডেলের ভ্যালুটাকে চেঞ্জ করেন। কেননা কস্ট মডেলে আপনার যে হিস্টোরিক্যাল কস্ট, পারচেজ কস্ট, সেটা অলওয়েজ উইল রিমেইন দ্য হিস্টোরিক্যাল প্রাইস, এটা কখনোই চেঞ্জ হবে না। বাট হোয়াট ইফ যদি এটাকে আপনি কস্ট মডেলে না রেখে রিভ্যালুয়েশন অথবা ফেয়ার ভ্যালু মডেলে রাখেন,
তখন আপনাকে কি করতে হয়, এটা তো আমরা সবাই জানি যে অ্যাট দ্য রিপোর্টিং ডেটে আমাকে আমার ওই ভ্যালুটাকে আবার রিমেজার করতে হয়, রিভ্যালুট করতে হয় অ্যাট দ্য রিপোর্টিং ডেট। সেই ক্ষেত্রে আমি যখন রিভ্যালুট করব, রিমেজার করব, আমি আমার এই রিভ্যালুয়েশনের সময়, রিমেজারমেন্টের সময় অবশ্যই আমার এই নন মনিটারি আইটেম গুলোকে ক্লোজিং স্পট রেট দিয়ে আমি রিট্রান্সলেট করব। এবং এবং এখানে যদি কোনো গেইন অথবা লস হয়, সেটা কি আমার প্রফিট এন্ড লসে যাবে? কি মনে হচ্ছে? নন মনিটারি আইটেমের জন্য, যেমন প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন, যদি রিভ্যালুয়েশনের কারণে আমার ফরেন এক্সচেঞ্জের কোনো গেইন হয়, তাহলে এটাকে আমি ইমিডিয়েটলি রিয়েলাইজ করতে পারবো? রিয়েলাইজ করার তো কথা, যেহেতু আমার এই ইয়ারের মধ্যে হয়েছে এটা। প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট আমি ইমিডিয়েটলি কিভাবে রিয়েলাইজ করবো, রকি বলেন? প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট বাট ইয়ার এন্ডে যদি আমার রিভ্যালুয়েশনে কোনো গেন অর লস হয় রিভ্যালুয়েশন কারণে, তো হ্যাঁ সেটা আমরা আমরা আন্ডার ইকুইটিস এর আমরা রিভ্যালুয়েশন গেন বা লস অ্যাড করি না আমরা। হ্যাঁ, বাট সেটা তো স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের কথা বলছেন। বাট স্টেটমেন্ট অফ প্রফিট অর লস এটা আমরা কোথায় দেখাই? এটা কি আমরা প্রফিট এন্ড লস স্টেটমেন্টে দেখাই, না আদার কম্প্রিহেনসিভ ইনকামে দেখাই? এটা আমরা ওসিআই তে দেখাবো এটা। ওসিআই তে দেখাই। আমি এটাই জিজ্ঞেস করতেছি যে আমরা নন মনিটারি আইটেমের যে গেইনটা আসবে ফর ক্লোজিং ডেট, ফর রিট্রান্সলেশন, সেই গেইন অথবা লসটাকে আমরা অ্যাডজাস্ট করব থ্রু ওসিআই, আদার কম্প্রিহেনসিভ ইনকাম। ক্লিয়ার? বিকজ এখানে তো স্যার আই গেস দুটো কন্ডিশন আছে, রাইট? কারণ এটা তো কোনো অপারেশনাল টাস্কের কারণে গেম লস হচ্ছে না। না না, হ্যাঁ, এক্স্যাক্টলি। ওকে, যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে একটু কাইন্ডলি বলেন, আমরা একটা ছোট এক্সাম্পল করি। এই এক্সাম্পলটা করলে হয়তো বা কিছুটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো ক্লিয়ার হবে। বাট স্টিল এই এক্সাম্পলটার ক্ষেত্রে আইফআরএস 9 এর একটা ছোট ছোট কাজ আছে, So ওইটাও আমরা একটু দেখবো। বাট বিফোর দ্যাট আমাকে একটু ভালো করে আপনারা কনফার্ম করেন যে আমরা যে টপিকটা নিয়ে কথা বললাম সেটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। মানে আমরা ক্লোজিং স্পট রেট, যেটা মনিটারি আইটেম, নন মনিটারি আইটেমের ক্ষেত্রে অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কি হবে সেটা নিয়ে কথা বললাম। জি স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে Yes, sir, clear. তাহলে এই এক্সাম্পলটা একটু দেখেন। ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট টু বি রেকগনাইজড ইন ইয়োর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস ফর দ্য ইয়ার এন্ডেড 31st December 2025। সো এখানে আপনাদের আইফআরএস 9 এর বেসিক একটা আন্ডারস্ট্যান্ডিংটাও একটু মাথায় রেখেন, সেটাও এখানে একটু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সো আমি একটু আপনাদের সাথে একটু কোলাবোরেট করি এবং তাড়াতাড়ি শেষ করার ট্রাই করি। ইয়োর হোস্ট ফাংশনাল অ্যান্ড প্রেজেন্টেশন কারেন্সি ইজ ইন ডলার। তার মানে ওর লোকাল কারেন্সিতে বেসিক্যালি ও সবকিছু করে। অ্যাকোয়ার্ড ফাইন্যান্সিয়াল অ্যাসেট, খেয়াল করেন, তার মানে ও একটা ফাইন্যান্সিয়াল অ্যাসেট অ্যাকোয়ার করেছে যেটার কস্ট হচ্ছে $10 million, সরি 10 মিলিয়ন হচ্ছে ইউরো, অন 6 May 2025। তার মানে ও একটা ফরেন কারেন্সিতে ইনভেস্টমেন্ট করেছে। সো সেই ক্ষেত্রে এটাকে আমার 10 মিলিয়নকে ও ডলারে নিয়ে আসতে হবে। সো 10 মিলিয়নকে আমার ডিভাইড করতে হবে, মানে এক্সচেঞ্জ রেট দিয়ে এটা আমরা ডিভাইড করব, যেহেতু আমার
ওর ফরেন কারেন্সি হচ্ছে আলটিমেটলি দেওয়া আছে হচ্ছে ওর হোম কারেন্সি বেস কারেন্সি দেওয়া আছে। যদি মানে বেস কারেন্সি বলতে $1 কত পাওয়া মানে কত ইউরো, যদি এটা আমার ফরেন কারেন্সিতে থাকতো তাহলে আবার মাল্টিপ্লাই করতে হয়। দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে আমরা যেরকম ইউএসডি টু বিডিটি করার সময় কি করি, যদি আমরা ডিভাইড করি যে আসলে কত, অথবা যদি আমি আলটিমেটলি বিডিটি অ্যামাউন্ট কত বের করতে হয় সেটা আমার কত হবে $10 অথবা $100, সেটা আমি বিডিটি দিয়ে মাল্টিপ্লাই করি বিডিটি অ্যামাউন্ট দিয়ে। সো কখন ডিভাইড করি কখন মাল্টিপ্লাই করি এটা আপনি সিনারিও দেখলেও বুঝতে পারবেন। দ্যাটস নট দ্য কমপ্লিকেটেড কেস ওভার হিয়ার। এই কমপ্লিকেশনটা আপনারা অনেক ফেস করবেন হচ্ছে এএফএম এ গেলে, অথবা আপনারা যারা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করেছেন তারাও আপনারা কিছুটা বুঝতে পারবেন এখানে আসলে কিভাবে এটা কাজ করে। সো এটা খুব সিম্পল, আমরা 10 মিলিয়ন ইউরোর একটা ফাইন্যান্সিয়াল অ্যাসেট অ্যাকোয়ার করেছি যেটা হচ্ছে 6 মে, তার মানে আমার স্পট এক্সচেঞ্জ রেট হচ্ছে 6 মে 2025, and classified it measured at fair value through OCI in accordance with the IFRS 9। খেয়াল করে দেখেন, এটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ও আপনাকে বলেই দিছে যে এইটার যদি কোনো আমার গেইন অথবা লস হয়, মানে ফেয়ার ভ্যালু যদি কোনো গেইন অথবা লস হয়, ট্রান্সলেশন গেইন অর লস না, ফেয়ার ভ্যালুর যদি কোনো গেইন অথবা লস হয় সেটা আপনাকে আলটিমেটলি ওসিআই তে অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ, তার মানে এখানে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে আমার যেহেতু এটা আলটিমেটলি আমার মনিটারি আইটেম, তো সেটার জন্য এক্সচেঞ্জ গেইন লস কি হবে আর ফেয়ার ভ্যালু মেজারমেন্টের গেইন লসটা কি হবে। এরপরে দেখেন, দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য ফাইন্যান্সিয়াল অ্যাসেট এট দ্য ইয়ার এন্ড 31 ডিসেম্বর 2025 ওয়াজ 12 মিলিয়ন। তার মানে ওর কস্ট ছিল 10 মিলিয়ন। মানে হ্যাঁ, সরি, back ইন্টারনেট চলে গেছিল, মানে চলে গেছে বলতে ইলেকট্রিসিটি চলে গেছে, সো আই রিকানেক্টেড উইথ মাই মোবাইল ডেটা। এখন কি শুনতে পাচ্ছেন আমাকে? আমি কথা বলিও নাই আসলে, থেমে গিয়েছিলাম। Yes, sir, clear শোনা তো যায়। ঠিক ঠিক যে জায়গাটাতে আমরা ছিলাম, যে ওর ফেয়ার ভ্যালু অ্যাট ট্রানজেকশন ডেটে ছিল হচ্ছে, সরি, ওর ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ভ্যালু ছিল 10 মিলিয়ন, যেটা আলটিমেটলি বেড়ে হয়ে গেছে 12 মিলিয়ন। তার মানে 2 মিলিয়ন কিন্তু ফেয়ার ভ্যালু বাড়ছে। তাহলে এই যে ফেয়ার ভ্যালু বাড়ছে 2 মিলিয়ন, এটার জন্য কিন্তু আলটিমেটলি আমার গেইন লসের একটা ব্যাপার এখানে আসবে। সো এখানে এরপরে দেখেন, আমার স্পট এক্সচেঞ্জ রেট দেওয়া আছে হচ্ছে $1 ইকুয়াল টু 1.2 ইউরো, আর রিপোর্টিং ডেট এটা হচ্ছে আমার ক্লোজিং রেট, $1 ইকুয়াল টু 1.25 ইউরো। ওকে, তাহলে এখন আমাকে কি করতে হবে, আমাকে ক্যালকুলেট করতে হবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, মানে স্টেটমেন্ট অফ প্রফিট আর লসে কি হবে, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে কি হবে। খেয়াল করে দেখেন, ইনিশিয়ালি ও কত ডলার কত কত ইউরো দিয়ে ও কিনেছে, যেহেতু ডলার ওর প্রেজেন্টেশন কারেন্সি, এটা আমাকে ডলারে নিয়ে আসতে হবে। তাহলে 10 মিলিয়ন ডিভাইডেড বাই 1.2, তাহলে 8,33,000, না সরি, ও 10 মিলিয়ন, তার মানে 8.33 মিলিয়ন, রাইট, 83 লাখ। তাহলে 8.33 মিলিয়ন হচ্ছে ইনিশিয়াল যে ডেটে সে রেকগনাইজ করছে সেইটা। আর ইয়ার এন্ডে কত ছিল, 12 মিলিয়ন ডিভাইডেড বাই 1.25। তাহলে টোটাল গেইন কত, খেয়াল করেন, টোটাল গেইন কিন্তু 1.26 মিলিয়ন। বাট এখানে এই যে 1.26 মিলিয়ন, এই পুরোটাই কিন্তু আসলে টোটাল গেইন আমার আসবে না ফর এক্সচেঞ্জ গেইন অর লস। এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে 2 মিলিয়নের কতটুকু চেঞ্জ হয়েছে, মানে হচ্ছে আমার ফেয়ার ভ্যালু কতটুকু চেঞ্জ হয়েছে। খেয়াল করে দেখেন, টোটাল গেইন ইনক্লুডস টু এলিমেন্টস, একটা হচ্ছে ফেয়ার ভ্যালু কতটুকু, ফেয়ার ভ্যালু হচ্ছে 2 মিলিয়ন বাড়ছে, তার মানে 2 মিলিয়ন ডিভাইডেড বাই 1.25, তাহলে করলে যেটা হবে সেটা হচ্ছে আলটিমেটলি 1.6 মিলিয়ন। তাহলে এই যতটুকু আমার টোটাল গেইন, এর মধ্যে 1.6 মিলিয়ন হচ্ছে ফেয়ার ভ্যালুর কারণে। তাহলে আমার এক্সচেঞ্জ গেইন অথবা লস কত, এক্সচেঞ্জ গেইন অথবা লস হচ্ছে আমার 10 মিলিয়ন যেটা, সেটা তো আমার ইনিশিয়াল রেকগনিশন ডেটে হচ্ছে 8.33 মিলিয়ন। এই 10 মিলিয়নটাকেই আমি যদি আমার রিপোর্টিং ডেটের স্পট রেট দিয়ে, মানে ক্লোজিং স্পট রেট দিয়ে ডিটারমাইন করি, তাহলে আমি পাবো আমার আলটিমেটলি লস কত অথবা গেইন কত। খেয়াল করেন, আমার এখানে 10 মিলিয়নকে যদি আমি আমার এক্সচেঞ্জ রেট, মানে আমার ইনিশিয়াল মেজারমেন্ট ডেট এবং হচ্ছে আমার ক্লোজিং ডেট দিয়ে আমি ডিটারমাইন করি, তাহলে এখানে আমার দুইটা মিলে লস আছে হচ্ছে 3,33,333। নাও ব্যাপারটা হচ্ছে, আমার এই যে গেইন অথবা লসটা, এটা আমার প্রফিট অ্যান্ড লসে যাবে। বাট যেহেতু আমার ফেয়ার ভ্যালুর কারণে গেইন অথবা লসটাকে ওসিআই তে দেখায়, যেটা ও বলেছে যে ক্লাসিফাইড ইটস ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই,
তাহলে এটাকে আমার আলটিমেটলি এই ফেয়ার ভ্যালুর গেইনটাকে আমার আদার কম্প্রিহেনসিভ ইনকামে দেখাতে হবে। এবং আমার কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আমি যদি আমার আলটিমেটলি ইয়ার এন্ডে কত টাকা দেখাবো 9.6 মিলিয়ন, মানে হচ্ছে 96 লাখ আমি আমার অ্যাসেটটাকে আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে ফাইন্যান্সিয়াল অ্যাসেট হিসেবে দেখাবো। সো দ্যাট ইজ দ্য হোল অ্যাডজাস্টমেন্ট। এখন এখানে আরেকটা কোয়েশ্চেন আমি একটু বলে দিই, যদি এই ফাইন্যান্সিয়াল অ্যাসেটটাকেই ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই তে না দেখায়, যদি ও ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট অন লসে দেখাতো, তখন কিন্তু এই পুরো গেইন অর লসটাই আমার আলটিমেটলি স্টেটমেন্ট অফ প্রফিট অন লসে চলে যেত। সো এই জিনিসটা আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব, এবং এটারই একটা ছোট সামারি এখানে দেওয়া আছে, খেয়াল করে দেখেন। আমরা খুব বেশি কিছু ডিফিকাল্ট কিছু এখানে বলছি না, যে কথাগুলো এতক্ষণ বলেছি প্রত্যেকটা জিনিসই এখানে আছে। সো আমরা এটা একটু মনে করার চেষ্টা করব, আমার রেসপেক্টিভ গেইন অথবা লস আমি ঠিক যেখানে দেখাই, তার এক্সচেঞ্জ গেইন অথবা লসটাও আমরা সেই রেসপেক্টিভ স্টেটমেন্টে দেখানো ট্রাই করি। যেমন আপনি খেয়াল করে দেখেন, ফাইন্যান্সিয়াল অ্যাসেট অর লাইবিলিটি অ্যাট ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট অর লস। তাহলে ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট অর লসে যদি আমি দেখাই, তাহলে ফেয়ার ভ্যালু গেইন অর লসটাও প্রফিট অর লসে দেখাবো, এক্সচেঞ্জ গেইন অর লসটাও আমি প্রফিট অর লসে দেখাবো। এরপর আসেন ফাইন্যান্সিয়াল লাইবিলিটি, এটার ফেয়ার ভ্যালু গেইন অর লসটা আমরা ওসিআই তে দেখাবো, বাট এক্সচেঞ্জটা কিন্তু আমি দেখাবো প্রফিট অর লসে। এরপর আমরা যেটা বলছিলাম নন মনিটারি অ্যাসেট মানে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, এটার গেইন লস আমি ওসিআই তে দেখাই, এটার এক্সচেঞ্জ গেইন লসটাও আমরা ওসিআই তে দেখাবো। ইনভেস্টমেন্ট প্রপার্টি IS40, খেয়াল করে দেখেন আপনাদের মনে আছে কিনা IS40 এর কথা। IS40 তে ইনভেস্টমেন্ট প্রপার্টি আমরা দুইটা মেথডে রাখি, একটা হচ্ছে কস্ট মডেল আর একটা হচ্ছে ফেয়ার ভ্যালু মডেল। যদি কস্ট মডেলে থাকে তাহলে আমরা ডেপ্রিসিয়েশন চার্জ করি, বাট ফেয়ার ভ্যালু মডেলে থাকলে আমরা ডেপ্রিসিয়েশন চার্জ করি না। বাট সেখানে থেকে যদি কোনো ইনভেস্টমেন্ট আমার ফেয়ার ভ্যালু বাড়ে অথবা কমে, সেটাকে আমরা আমাদের গেইন অথবা লস হিসেবে ডিরেক্টলি স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে দেখাই, নট লাইক রিভ্যালুয়েশন মডেল। তাহলে সেই ক্ষেত্রে আমার ফেয়ার ভ্যালু মডেল যদি আমি ইউজ করি, তাহলে আমার এটার গেইন অথবা লসটা প্রফিট অ্যান্ড লসে যাবে, এটার এক্সচেঞ্জ গেইন লসটাও আমার প্রফিট অ্যান্ড লসে যাবে। সো আলটিমেটলি এই টেবিলটা একটু আপনারা মনে রাখার ট্রাই করেন, যে আলটিমেটলি আপনি যখন কোনো একটা ইন্ডিভিজুয়াল ট্রানজেকশনের গেইন লসটাকে অ্যাডজাস্ট করবেন, সেটার ফেয়ার ভ্যালু গেইন লসটাকে আপনি কোন স্টেটমেন্টে করবেন সেটা অলরেডি আপনারা জানেন, সেটা রেসপেক্টিভ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী। আর এক্সচেঞ্জ গেইন অর লসটাকে কোন স্টেটমেন্টে আপনি অ্যাডজাস্ট করবেন, দ্যাট ইজ অ্যাপ্লিকেবল ফর IS21। সো দ্যাট ইজ হাউ ইউ উইল ডিটারমাইন আপনার এক্সচেঞ্জ গেইন অর লস কিভাবে আপনি রেকর্ড করবেন। অ্যাক্টিভিটি 2 এটাও আপনারা একটু দেখতে পারেন, অ্যাক্টিভিটি 2 অ্যাক্টিভিটি 3 দুইটাই দেখতে পারেন, দুইটাই একটু জাস্ট এট এ গ্লান্স একটু জাস্ট প্র্যাকটিসটা করে যান। আই থিঙ্ক আপনারা এটা কিছুটা হলেও বুঝতে পারবেন। সরি। সো আপনাকে আগে রিকোয়ারমেন্টটা দেখতে হবে, রিকোয়ারমেন্ট কি বলছে। শো দ্য অ্যাকাউন্টিং এন্ট্রিজ ফর ট্রানজাকশনস ইন ইচ অফ দ্য ফলোইং সিচুয়েশনস অন 16 নভেম্বর অ্যাস্টন পেজ দ্য মেক্সিকান সাপ্লায়ার ইন ফুল। মানে হচ্ছে যদি 16 নভেম্বর সে ফুল পেমেন্ট করে দেয়, তার মানে ট্রানজেকশনটা কবে করছে সেটা আমাকে দেখতে হবে। ট্রানজেকশন মেবি করেছে 25 অক্টোবর, যেটা আমরা দেখতেছি। 16 নভেম্বর হচ্ছে সেটেলমেন্ট ডেট। আরেকটা সিনারিও হচ্ছে যদি সেটেলমেন্টটা সে না করে, তাহলে আমার স্পট রেটের ব্যাপারটা আসবে, যেটা একটু আগে আমরা বলছিলাম। তাহলে আমরা একটু পরে দেখি যে সিনারিওটা কি বলছে। Aston has a year end of 31st December, তাহলে আমার ক্লোজিং রেট হচ্ছে 31st ডিসেম্বরের যে রেটটা। On 25 October, Aston bought goods from a Mexican supplier for 286,000 pesos. তার মেক্সিকান পেসোসে সে আলটিমেটলি সে অ্যাকোয়ার করছে। সো তার বেস কারেন্সি হচ্ছে ডলার, মানে হোম কারেন্সি যেটা। আর প্রত্যেকটা ডেটের সে আলটিমেটলি প্রত্যেকটা ডেটের হচ্ছে মানে এক্সচেঞ্জ রেট দেওয়া আছে। এরপরে দেখেন আমরা যদি এখন ফার্স্টেই কনসিডার করি যে 25 অক্টোবরে আমি ট্রানজেকশনটা কিভাবে রেকর্ড করব। 25 অক্টোবরে আমি রেকর্ড করব হচ্ছে পারচেস ডেবিট, যেহেতু সে ইনভেন্টরি পারচেস করছে, অ্যান্ড পেয়েবল ক্রেডিট, সেটার রেটটা কত হবে 11.16। অ্যান্ড দেন যেহেতু আমার ফার্স্ট কনসিডারেশনে বলছে 16 নভেম্বরে পেমেন্ট করে দিচ্ছে ফুলটা, তাহলে এটার এন্ট্রিটা কি হবে পেয়েবল ডেবিট অ্যান্ড ব্যাংক ক্রেডিট। যে ডিফারেন্সটা থাকবে পেয়েবল প্রিভিয়াস ব্যালেন্স এবং কারেন্ট ব্যালেন্স, এইটা আমার আদার অপারেটিং এক্সপেন্স হিসেবে
আমাকে রেকর্ড করতে হবে গেইন অথবা লসটাকে। মানে আমি যদি গেইন হয় তাহলে আমার এক্সপেন্স কমে যাবে, যদি লস হয় এক্সপেন্সটা বেড়ে যাবে। আর এটা যদি আমার অপারেশনাল কোনো আইটেম না হতো, এটা যদি আমার ফাইন্যান্সিং কোনো পোর্শন হতো, যেমন কোনো লোন দেওয়া, তাহলে এটা আমার ফাইন্যান্সিং পোর্শনের সাথে, মানে আমি যদি লোন নিতাম তাহলে এটা আমার ফাইন্যান্স কস্টের সাথে আমাকে অ্যাডজাস্ট করতে হতো। মানে দ্যাট ইজ কল দ্য ক্লাসিফিকেশন প্রেজেন্টেশন পার্ট। বাট ট্রিটমেন্টটা কি হবে যেটা আমরা একটু আগেই বললাম। তাহলে ফার্স্টে আমরা দেখবো যে 16 নভেম্বরে পে করলে এটার সেটেলমেন্টটা কিভাবে হয়। খেয়াল করে দেখেন, আমার পারচেস ডেবিট, পেয়েবল ক্রেডিট। আমার অ্যামাউন্ট কত? 286,000 ডিভাইডেড বাই 11.16। দেখেন 286,000 ডিভাইড বাই 11.16। অ্যান্ড যেহেতু 16ই নভেম্বর আমি পে করে দিয়েছি, তার মানে ট্রেড পেয়েবল ডেবিট, ট্রেড পেয়েবল আমার যত টাকা ছিল 25.627, এন্ড আমাকে এখন পেমেন্ট কত করতে হচ্ছে? পেমেন্ট করতে হচ্ছে 286,000 ডিভাইডেড বাই 10.87। 286,000 ডিভাইডেড বাই 10.87 আছে হচ্ছে 26,311। তার মানে আমার পেয়েবল ছিল হচ্ছে 25,627, বাট আমাকে এখন পে করতে হচ্ছে বেশি। তাহলে এটা আমার জন্য কি একটা লস। সো সেইটাকে আমরা ফরেন এক্সচেঞ্জ লস হিসাবে আদার অপারেটিং এক্সপেন্সের সাথে অ্যাডজাস্ট করব 684, এবং পুরোটাই আমার ব্যাংক চলে যাচ্ছে 266,311। এই সেম জিনিসটাই আমার পেয়েবল যত ডলার আছে 25,627, আমি এখন আমার সেকেন্ড অপশন যদি কনসিডার করি, দ্য সাপ্লায়ার রিমেন্স আনপেড, তাহলে আমার 286,000 কে 11.02 দিয়ে আমি ডিভাইড করব। তাহলে আমার পেয়েবল যদি বাড়ে এটা আমার জন্য লস, আর যদি পেয়েবল কমে তাহলে এটা আমার জন্য গেইন, যেটা আমার ডিরেক্টলি স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে যাবে। দেখেন ঠিক একই জিনিস, সেকেন্ড যদি আমার সাপ্লায়ার আনপেইড হয়, আমার 25,627, বাট আমাকে পে করতে হবে আলটিমেটলি 25,953। তার মানে এখানে আমি একটা লস দেখতে পাচ্ছি 326 এর, যেটা আমি আমার আদার অপারেটিং এক্সপেন্স হিসাবে অ্যাডজাস্ট করব 326। দিস ইজ হাউ ইউ ক্যান রেকর্ড ইউর পারচেজ অফ গুডস অন ক্রেডিট, পারচেজ অফ সেলস যেটি আপনি করেন। সেক্ষেত্রে এখান থেকে যদি কোনো গেইন অথবা লস হয়, এটা আমার আদার অপারেটিং এক্সপেন্সের সাথে এক্সপেন্স হিসেবে অ্যাডজাস্ট করতে হবে। আর পরের যে অ্যাক্টিভিটিটা লোন, এটা আমাকে অ্যাডজাস্ট করতে হবে ফাইন্যান্স কস্টের সাথে আর ফাইন্যান্স ইনকামের সাথে। ওকে, যেহেতু এটা আমার একটা ফাইন্যান্সিয়াল কম্পোনেন্ট। তো খেয়াল করে দেখেন অ্যাক্টিভিটি 3, এটা লোনের কথাটা বলছে। সো লোনের ব্যাপারটা আপনি একটু ভালো করে দেখেন যে শো দ্য অ্যাকাউন্টিং এন্ট্রিস ফর দিস ট্রানজেকশনস। সো সে আমার লোনটা কবে নিছে? 29 নভেম্বর। এবং সে কোন অ্যামাউন্টে লোনটা নিচ্ছে? অস্ট্রেলিয়ান ডলার 15,20,000। এবং 15,20,000 এর দুইটা রেট দেওয়া আছে, একটা হচ্ছে আমার স্পট এক্সচেঞ্জ রেট, আর একটা হচ্ছে ক্লোজিং রেট। যেহেতু তার অ্যাকাউন্টিং ইয়ার হচ্ছে 31 ডিসেম্বর, তাহলে এই দুইটা ডেটের যে ডিফারেন্সটা, মানে আমি যদি আলটিমেটলি ট্রানজেকশন ওয়াইজ যাই, আমার ব্যাংক ডেবিট, লোন পেয়েবল, ক্রেডিট এভাবেও যদি যাই, পরবর্তীতে লোন পেয়েবল যে অ্যামাউন্টটা থাকে সেটাকে আমি রিমেজার করব, রিট্রান্সলেট করব হচ্ছে 1.66 দিয়ে। দেন আমার লোন পেয়েবল অ্যামাউন্ট যদি বাড়ে তাহলে এটা আমার জন্য লস, আর যদি লোন পেয়েবল অ্যামাউন্ট কমে তাহলে এটা আমার জন্য গেইন। এখানে আমরা দেখতে পাচ্ছি ইটস আ গেইন। আমার লোন পেয়েবল ছিল হচ্ছে $1,000, মানে $1 মিলিয়ন আর কি। ইয়াস, $1 মিলিয়ন 1000 কমন নিলে, বাট সাবসিকুয়েন্টলি ইট ইজ কামিং 9,16,000। তার মানে 84,000 এর একটা গেইন আমার এখান থেকে হচ্ছে, যে গেইনটাকে আমি ফাইন্যান্স ইনকাম হিসাবে প্রফিট অ্যান্ড লসে রেকর্ড করব, যেহেতু এটা আমার একটা ফাইন্যান্সিয়াল কম্পোনেন্ট, ফাইন্যান্সিং কম্পোনেন্ট। দ্যাট ইজ হাউ you will record your gain or loss from foreign exchange. Either it is under other operating expense or it is under finance income or finance cost, finance charge. Clear to you guys? জি স্যার। এগুলা অনেকটাই আমার এফআর এর পয়েন্ট, বাট যেগুলো একটু অ্যাডিশনাল সেটা আমরা একটু হাইলাইট করে বলছি। সো এই পর্যন্ত যে পার্টটা ছিল, সরি, দ্যাট ওয়াজ দ্য ট্রানজেকশন পার্ট। মানে আমি আমার যদি ফরেন কারেন্সিতে কোনো ট্রানজেকশন করি, সেই ক্ষেত্রে আমার আলটিমেটলি ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্টটা কি হবে, ট্রানজেকশনের ইম্প্যাক্টটা কি হবে ডিউ টু ফরেন এক্সচেঞ্জ গেইন অর লস।
এখন আমরা দেখব আরেকটা পার্ট IS-21 এর, এটা হচ্ছে যদি আমার কোনো ফরেন অপারেশনস থাকে। ফরেন অপারেশনস কি? ইট কুড বি সাবসিডিয়ারি, ইট কুড বি অ্যাসোসিয়েট অর জয়েন্ট অ্যারেঞ্জমেন্ট অর ব্রাঞ্চ অফিস। যদি থাকে সেই ক্ষেত্রে আমরা আমাদের ফরেন কারেন্সি রিপোর্টিং এন্টিটির জন্য, মানে রিপোর্টিং এন্টিটি বলতে প্যারেন্ট কোম্পানির জন্য, সেইটাকে কিভাবে মেজার করব। তাহলে আমাকে চিন্তা করতে হবে দুইটা স্টেটমেন্টের জন্য, রাইট? একটা হচ্ছে স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে এটাকে আমরা কিভাবে করব, মানে ট্রান্সলেশন গেইন অর লস। আরেকটা হচ্ছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে এটাকে আমরা কিভাবে দেখাবো। একটা জিনিস এটা আপনারা মনে রাখবেন অলওয়েজ, সেটা হচ্ছে আমাদের ট্রান্সলেশন গেইন অর লস, মানে যেটাকে আমরা ট্রান্সলেশন বলি। ট্রান্সলেশন কাদেরকে বলি? মানে আমি অলরেডি আমার সাবসিডিয়ারি তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করেছে, আমি আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যখন ওই কারেন্সি গুলোকে ট্রান্সলেট করব টু মাই প্রেজেন্টেশন কারেন্সি, মানে টু মাই প্রেজেন্টেশন কারেন্সি বলতে টু প্যারেন্ট কোম্পানিজ প্রেজেন্টেশন কারেন্সি, এই ক্ষেত্রে আমার যদি ট্রান্সলেশন কোনো গেইন অথবা লস হয়, অলওয়েজ রিমেম্বার দ্য মেইন পার্ট, ট্রান্সলেশন যদি কোনো গেইন অথবা লস হয়, it has to be presented under other comprehensive income। কেননা এটা আমার জন্য রিয়েলাইজ কোনো গেইন অথবা লস না, এটা একটা আনরিয়েলাইজ গেইন অর লস। যখন এটা আমি সেল করে দিব আমার সাবসিডিয়ারিকে, ডিসপোজ করে দিব, তখন প্রপোর্শনেটলি এটা আমার প্রফিট আর লসে যাবে। বাট অ্যাপারেন্টলি এটা আমরা আমাদের ট্রান্সলেশন গেইন অথবা লসকে আমরা স্টেটমেন্ট অফ প্রফিট অর লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকামের আনরিয়েলাইজড ইনকাম, আদার কম্প্রিহেনসিভ ইনকাম হিসেবে দেখাবো অফ দ্য ফরেন সাবসিডিয়ারি। অ্যান্ড অ্যান্ড এইটার যে অ্যাকুমুলেটেড রিজার্ভটা, মানে আমার যে ফরেন এক্সচেঞ্জের অ্যাকুমুলেটেড যে গেইন অথবা লসের যে রিজার্ভটা, সেটা আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের ইকুইটি পার্টে ফরেন এক্সচেঞ্জের একটা রিজার্ভ হিসেবে, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ নামে একটা আমার চার্ট অফ অ্যাকাউন্টে নতুন একটা লেজার তৈরি হবে। সেখানে আমি ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ নামে আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে এটাকে প্রেজেন্ট করব। That is our two main basic understanding from translation gain। এখন আমরা এই ট্রান্সলেশন গেইনের স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের কোন আইটেমটাকে আমরা কি অ্যামাউন্টে মেজার করব, অপশন থেকে, এন্ড স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসের কোন অ্যামাউন্টটাকে আমরা কোন স্পট এক্সচেঞ্জ রেট দিয়ে, মানে কোন এক্সচেঞ্জ রেট দিয়ে আমি ট্রান্সলেট করব, সেইটা আমরা একটু একটা গ্ল্যান্স দেখে রাখি। ওকে, ফার্স্টে দেখেন স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের দুইটা পোর্শন থাকে, ঠিক না? একটা হচ্ছে আমার অ্যাসেট লায়াবিলিটিস, আর একটা হচ্ছে আমার ইকুইটি। ইকুইটির মধ্যে আবার কয়েকটা পোর্শন থাকে, একটা হচ্ছে আমার শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম, আর একটা হচ্ছে আমার রিটেন আর্নিংস, এন্ড এরপরে থাকে হচ্ছে আমার আদার রিজার্ভ, যেমন রিভ্যালুয়েশন রিজার্ভ, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, সেগুলো যদি থাকে। আমাকে কি শুনতে পাচ্ছেন? আমি শিওর না, মাঝখানে কি রিকানেক্ট জি হয়েছে স্যার, কিনা। শুনতে পাচ্ছি। ওকে, ইলেকট্রিসিটি চলে আসছে, আমরা তাহলে নেটটা একটু চেঞ্জ করে নিই। হ্যাঁ, ওকে, সো উই আর ব্যাক। দেখেন তাহলে অ্যাসেট এবং লায়াবিলিটি ইন স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, এটাকে আমরা কোন রেটে ট্রান্সলেট করব, যেটা আমরা অলরেডি জানি, ক্লোজিং রেটে। হ্যাঁ, অ্যাসেট এবং লায়াবিলিটিকে আমরা ক্লোজিং রেটে এটাকে ট্রান্সলেট করব, রিপোর্টিং রেটে। শেয়ার ক্যাপিটাল অ্যান্ড প্রি অ্যাকুইজিশন রিটেন আর্নিংস, মানে হচ্ছে আমার অ্যাকুইজিশন আগে যে রিটেন আর্নিংসটা থাকে, সেটাকে আমি ট্রান্সলেট করব হচ্ছে হিস্টোরিক্যাল কস্টে, মানে স্পট রেট, মানে যে ডেটা আমি অ্যাকুইজিশন করেছি সেই ডেটার অ্যাকুইজিশন রেটের। পোস্ট অ্যাকুইজিশন রিটেন আর্নিংস এন্ড আদার রিজার্ভস, এটাকে আমরা আলটিমেটলি করব হচ্ছে আমার পোস্ট অ্যাকুইজিশন রেটের যে অ্যাভারেজ রেটটা থাকবে, মানে আমার পোস্ট অ্যাকুইজিশন রিটেন আর্নিং, যেহেতু এটা ইট ইজ কামিং ফর ইনকাম এবং এক্সপেন্স, সেই ক্ষেত্রে এটাকে আমরা আমার ওই ডেটের, মানে ওই পার্টিকুলার ইয়ারের, তার মানে একটা জিনিস মনে রাখি আমরা, আমার অ্যাকুইজিশন ডেট থেকে পোস্ট অ্যাকুইজিশন ডেট, মানে আমার অ্যাকুইজিশন ডেট থেকে রিপোর্টিং ডেট পর্যন্ত আমার যে ইনকাম এবং এক্সপেন্স, মানে আমার রিটেন আর্নিংস এবং আদার রিজার্ভের যে অ্যামাউন্ট গুলো আছে, যেমন রিটেন আর্নিং যেটা প্রফিট অ্যান্ড লস থেকে আসে, আমার আদার রিজার্ভ হচ্ছে যেটা আমার আদার কম্প্রিহেনসিভ ইনকাম থেকে আসে, সেগুলাকে আমরা অ্যাভারেজ রেট দিয়ে রিট্রান্সলেট করব।
ওকে, আর ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যেটা, সেটা হচ্ছে আমার কিউমুলেটিভ রিজার্ভ, মানে কিউমুলেটিভ ডিফারেন্স, মানে আমার অ্যাকুমুলেটেড ব্যালেন্স, আমার যত গেইন অথবা লসের অ্যাকুমুলেটেড। ঠিক ইট ওয়ার্কস লাইক আমার রিভ্যালুয়েশন রিজার্ভ যেভাবে আমরা করতাম, একটা কিউমুলেটিভ ব্যালেন্স, সেটা আমরা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে এটাকে আলটিমেটলি দেখাবো, যেটা আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের একটা কিউমুলেটিভ ব্যালেন্স হিসেবে, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ হিসেবে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে ইকুইটি পোর্শনে আমি এটা দেখাই, এন্ড দ্যাট ইজ এই আওয়ার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কি স্যার কোন একটা সেপারেট হেডিং টাইটেল নাকি এটা সেপারেট শুধু একটা হেডিং, ব্যালেন্স ফিগার? সেপারেট হেডিং, সেপারেট ব্যালেন্স। এবং এটা কিন্তু ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা শুধু কখন আসতেছে, অনলি যখন আপনি ট্রান্সলেট করতেছেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, ইচ্ছা ছাড়া কিন্তু আর ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের আসলে কোনো আইটেম নাই, সো ইট উইল মানে অনলি বেসিক্যালি অ্যাপ্লিকেবল। এটা ওয়ান কাইন্ড অফ ব্যালেন্সিং ফিগার। ব্যালেন্সিং ফিগার না, কিউমুলেটিভ ফিগার। ব্যালেন্সিং ফিগার বলতে তো আমরা যেটাকে বুঝি যে ধরেন সবগুলো মানে প্লাস মাইনাস করার পর রিমেইনিং যেটা থাকে সেটা, বাট ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা হচ্ছে যেটা আমার ট্রান্সলেট করার সময় যত ধরনের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের গেইন অর লসের যত রিজার্ভ আছে, মানে যত গেইন অর লস আছে, এটার এই লসের মানে গেইন অর লসের কিউমুলেটিভ অ্যামাউন্টটাই হচ্ছে আমার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। আচ্ছা আচ্ছা। ওকে, এখন আসেন স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসের ব্যাপারে কি হবে। স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসের যেটা আমরা একটু আগেই বলেছি, যে ইনকাম এবং এক্সপেন্সের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি ইউজ করবো স্পট রেট, বাট যদি স্পট রেট আমরা না পাই, না দেওয়া থাকে ওই ডেটের, তাহলে আমরা অ্যাভারেজ রেটটা ইউজ করতে পারবো। ওকে, আর এক্সচেঞ্জ ডিফারেন্স সেটা হচ্ছে ওই যে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ট্রান্সলেট করার কারণে, যেটা আমরা ওসিআই তে দেখাবো। মানে এক্সচেঞ্জ ডিফারেন্স ফর দ্য ইয়ার মানে হচ্ছে আমার, সে ফর এক্সাম্পল রেভিনিউ, সে ফর এক্সাম্পল আমার কস্ট অফ সেলস, সে ফর এক্সাম্পল আমার অপারেটিং এক্সপেন্স, এগুলাকে আমার রিট্রান্সলেট করতে, মানে ট্রান্সলেট করতে যেই গেইন অর লসটা হয়, সেই গেইন অর লসটাকে আমরা কোথায় দেখাবো? অলওয়েজ আদার কম্প্রিহেনসিভ ইনকামে। তাহলে এখান থেকে আমরা যে কথাটা বলতেছিলাম, এই কথাটা একটু আমরা মাথায় রাখার চেষ্টা করি। সেটা হচ্ছে আমরা আমাদের ট্রান্সলেশন গেইন অথবা লস যেটা আসবে, এটার জন্য আমরা দুইটা স্টেটমেন্টের ইম্প্যাক্টটা কি হবে, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকামে কি হবে, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে কি হবে। স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকামে এটাকে আমরা আদার কম্প্রিহেনসিভ ইনকাম, আনরিয়েলাইজড ইনকাম হিসেবে দেখাবো। আর স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন এটাকে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, একটা আলাদা সেপারেট লেজার অ্যাকাউন্ট থাকবে, যেটা আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে দেখাবো। দ্যাট ইজ আ কিউমুলেটিভ ব্যালেন্স অফ ফরেন এক্সচেঞ্জ গেইন অর লস। এখন এখান থেকে আরো কিছু কমপ্লিকেসি চলে আসে, যখনই আমরা ফরেন এক্সচেঞ্জ গেইন অর লস ডিউ টু ট্রান্সলেশনের কথা বলতেছি, মানে মানে ক্যালকুলেট করব আমরা, মানে ক্যালকুলেট করে আমার যে এক্সচেঞ্জ ডিফারেন্সটা যেটা আসবে, সেটার ক্যালকুলেশনটা কি হবে সেটা একটা ব্যাপার। মানে আমার নেট অ্যাসেট অ্যাট অ্যাকুইজিশন ডেট, যেটা আমি একটু আগেই বললাম, সেটা হচ্ছে আমার স্পট রেট দিয়ে হবে, মানে ওই অ্যাকুইজিশন ডেটের স্পট রেট। তারপর হচ্ছে প্রফিট যেটা আসবে সেটা আমার অ্যাভারেজ রেট দিয়ে হবে, এন্ড ক্লোজিং নেট অ্যাসেট যেটা, সেটা আমার আলটিমেটলি ক্লোজিং স্পট রেট দিয়ে হবে। তো সেই ক্ষেত্রে আমার গেইন অথবা লসের যে ডিফারেন্সটা আসবে, মানে টোটাল গেইন অর লসের যে ডিফারেন্সটা আসবে, সেটাকে আমরা কিভাবে দেখাবো, এটার একটা ছোট্ট সামারি এখানে দেওয়া আছে, খেয়াল করে দেখেন। একই জিনিস যেটা একটু আগে আমরা বলতেছিলাম, বাট কমপ্লিকেসিটা আসবে হচ্ছে যখন এটার সাথে গুডউইলের ব্যাপারটা চলে আসবে, যখন এটার সাথে আলটিমেটলি এনসিআর ব্যাপারটাও চলে আসবে, মানে তখন আমাকে এই অ্যামাউন্ট অফ গেইন অর লসটাকে প্রপোর্শনেটলি অ্যালোকেট করে দিতে হবে, সাচ অ্যাজ আমার যেভাবে আমি প্রফিট অ্যান্ড লসের যেভাবে অ্যালোকেশনটা করি প্যারেন্ট এবং অ্যাসোসিয়েট কে, সরি প্যারেন্ট এবং নন কন্ট্রোলিং ইন্টারেস্ট কে, সেই ব্যাপারটা আসবে সামনে। বাট এখনো পর্যন্ত আমরা যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে ইন আ জেনারেল অ্যাসপেক্ট, আমার নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারি at acquisition date, net asset of subsidiary at reporting date and post acquisition profit, সেটাকে আমরা কিভাবে রিট্রান্সলেট করবো, এবং সেটার কারণে যে গেইন অথবা লসটা আসবে সেটা আমরা কিভাবে স্টেটমেন্ট অফ প্রফিট অর লস এবং স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে দেখাবো। দেখেন এই কথাগুলো আমরা একটু আগেও বলেছি। ক্লোজিং রেট আমরা ট্রান্সলেট করব হচ্ছে ক্লোজিং রেট দিয়ে, ওপেনিং যেটা সেটা আমরা ওই স্পট এক্সচেঞ্জ রেট দিয়ে করব, এন্ড রিটেন প্রফিট এটাকে আমরা অ্যাভারেজ রেট দিয়ে করব। একটু আগে আমরা যে টেবিলটা দেখছিলাম, সেই টেবিলটি আসলে এখানে আলটিমেটলি আমাকে এক্সপ্লেন করে বলা হচ্ছে। সো ঠিক এটার উপর বেস করে আমরা তিনটা ডেটই দেখতেছি, একটা হচ্ছে অ্যাকুইজিশন ডেট, একটা হচ্ছে রিপোর্টিং ডেট, একটা হচ্ছে অ্যাভারেজ রেট। সো সেই ক্ষেত্রে আমরা আমাদের নেট অ্যাসেট অ্যাট অ্যাকুইজিশন ডেট কত, নেট অ্যাসেট অ্যাট রিপোর্টিং ডেট কত, এবং রিটেন আর্নিংস এর
আলটিমেটলি গেইন অথবা লস কত ডিউ টু দা অ্যাভারেজ রেট, সেটা থেকে আমরা একটা ওভারঅল ক্যালকুলেশন এক্সপ্লেন করার ট্রাই করি যে এই পার্সপেক্টিভ থেকে ফ্লেম কোম্পানির জন্য আমার অ্যাকাউন্টিং অ্যাডজাস্টমেন্টটা কি হবে। সো একটু দেখেন, খুব কমপ্লিকেটেড কিছু না এটা। ইন 20X3, Traintor acquired 85% of the shares in Flame. Flame prepares its financial statement using the currency of the country in which it based, যেটা আমরা অফকোর্স এর আগেও বলেছি। সো ফ্লেম তার লোকাল কারেন্সিতে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করে এবং সেটা হচ্ছে গ্রাম। is required to translate them into Trentor's presentation currency, the dollar for consolidation purpose. At the acquisition date, Flame had net asset 588,000. ওকে, এটা কিন্তু গ্রাম, হ্যাঁ, বাট এখানে দেওয়া আছে হচ্ছে 21। সো তার মানে আলটিমেটলি আমাকে এটা, যদি এখানে একটু খেয়াল করে দেখেন, আমাকে এটা মাল্টিপ্লাই করতে হবে, আমি এটা ডিভাইড করলে হবে না। ওকে, তার মানে আমি যদি ডলারে আনতে চাই সেক্ষেত্রে আমাকে এটা মাল্টিপ্লাই করে দেখতে হবে। সো 588,000 অ্যাট অ্যাকুইজিশন ডেট, এটা হচ্ছে 21। আর ডিউরিং দ্য পিরিয়ড টু দ্য ইয়ার এন্ড 31 ডিসেম্বর 2023 ইট মেড প্রফিটস 130,000 এক্সচেঞ্জ রেট। তার মানে আমার নেট অ্যাসেটটা কি, ওপেনিং নেট অ্যাসেট প্লাস পোস্ট অ্যাকুইজিশন প্রফিট, এটি তো আমার ক্লোজিং নেট অ্যাসেট। এবং নেট অ্যাসেট এর যে পোস্ট অ্যাকুইজিশন পোর্শনটা প্রফিট করছে হচ্ছে গ্রাম 130,000, তাহলে এই 130,000 হবে হচ্ছে এই $18 করে, অ্যান্ড আমার ক্লোজিং রেটটা হবে হচ্ছে $19 করে। সো খেয়াল করে দেখেন ওর ক্যালকুলেশনের ব্যাপারটা কি আছে, খুব সিম্পল। অ্যাট দ্য অ্যাকুইজিশন ডেট দ্য নেট অ্যাসেট অফ ফ্ল্যাম ওয়াজ আমার 12 লাখ, সরি 12 লাখ না, 588,000, ইয়াস, 12,348,000। সো 588,000 ইন্টু 21। বাট রিপোর্টিং ডেটে কত হবে, 5, মানে রিপোর্টিং ডেটে হচ্ছে আমার নেট অ্যাসেট অ্যাট রিপোর্টিং ডেট, সেটা আলটিমেটলি আমার রিপোর্টিং ডেটের যে অ্যামাউন্টটা সেটা দিয়ে মাল্টিপ্লাই হবে। Therefore, the value of opening net asset had a loss of 11.76 million, 1.176 million। তার মানে আপনি যদি দেখেন ওর নেট অ্যাসেট অ্যাট অ্যাকুইজিশন ডেটে ছিল হচ্ছে এত ডলার, অ্যান্ড রিপোর্টিং ডেটা ছিল হচ্ছে এত, তার মানে কি ওর নেট অ্যাসেটের ভ্যালুটা কমে গেছে। তার মানে আমার ফরেন এক্সচেঞ্জ লস হয়েছে হচ্ছে 1.17। এন্ড দেন ওর যে প্রফিটটা হয়েছে, প্রফিট হয়েছে হচ্ছে 130,000, যেটার আলটিমেটলি অ্যাভারেজ রেট হচ্ছে $18, যেটা ইয়ার এন্ডে যদি আপনি ক্লোজিং রেট দিয়ে আবার এটাকে মাল্টিপ্লাই করেন, ইয়ার এন্ডের রেটটা কত হবে, $18। তার মানে 130,000, সরি $18 $19, 130,000 ইন্টু 19, তাহলেই আপনি আলটিমেটলি এক্সচেঞ্জ গেইন পেয়ে যাচ্ছেন হচ্ছে 130,000। এখন এটা নেট এক্সচেঞ্জ গেইন অর লস কত, আমরা যদি এখানে ক্যালকুলেশনটা একটু দেখার চেষ্টা করি, যদি এটা থেকে আরো বড় কোয়েশ্চেন আসলে এখানে করা লাগতে পারে, মানে নেক্সট ওয়ার্কিং এ, বাট এক্সামে আসলে এগুলার ওয়ার্কিং এত ফোকাস না, ক্যালকুলেশনের এক্সপ্লেনেশনটাই মেইনলি ফোকাস করে। সো আমরা অলরেডি আমাদের অ্যামাউন্ট গুলা কি কি আছে সেটা আমরা জানি। ফার্স্টে আমরা আসি হচ্ছে নেট অ্যাসেট অ্যাট অ্যাকুইজিশন ডেট, নেট অ্যাসেট অ্যাট রিপোর্টিং ডেট, এক্সচেঞ্জ রেট। ওকে, সো নেট অ্যাসেট অ্যাট অ্যাকুইজিশন ডেটে ওর এক্সচেঞ্জ রেট ছিল 21, 588,000 ইন্টু 21, অ্যান্ড রিপোর্টিং ডেটে ছিল এটা $19। খেয়াল করে দেখেন ওর কত ডলার আলটিমেটলি এখানে গেইন অথবা লস হচ্ছে, আমি যদি দেখি। সো ফরেন এক্সচেঞ্জ লস। ওকে, এটা হচ্ছে ফর নেট অ্যাসেট। ফর পোস্ট অ্যাকুইজিশন প্রফিট, which is net profit. Net profit at post acquisition rate or acquisition rate, এটা কত আছে 130,000 ইন্টু এটার অ্যাভারেজ রেট কত, অ্যাভারেজ রেট হচ্ছে $18, এন্ড আমার দরকার হচ্ছে নেট প্রফিট অ্যাট দ্য ক্লোজিং অর রিপোর্টিং রেট।
আমার রিপোর্টিং ডেটে কত, $19। তাহলে এখান থেকে যদি আপনি দেখেন ওর আলটিমেটলি প্রফিট হয়েছে হচ্ছে, আমি বলছি ঠিক আছে, ইয়েস প্রফিট হয়েছে। তাহলে বাট এটা যদি আমরা এখানে নেগেটিভ না দেখাইতে চাই, তো এটা থেকে এটা ম্যানেজ করলেও হয় একই জিনিস। তাহলে নেট আমি যদি বলি নেট ফরেন এক্সচেঞ্জ লস কত, গেইন অর লস কত। ওকে, সো দ্যাট ইজ আওয়ার হোল ক্যালকুলেশন পার্ট। সো এখান থেকে খেয়াল করেন, মানে আপনাকে আলটিমেটলি এটা ডিসকাস করতে হবে, নট লাইক যে আপনাকে ক্যালকুলেশনের জন্য পুরো মার্কসটা দেওয়া হচ্ছে। আবার এখান থেকে আপনি যদি ক্যালকুলেশনের কোনো একটা স্পেসিফিক পোর্শন আসলে ওইভাবে মিসও করে যান, বাট এক্সপ্লেনেশনে যদি আপনি ঠিক করে করেন, তাহলে কিন্তু খুব একটা প্রবলেম নাই। সো দ্যাট ইজ হাউ ইউ ক্যান অ্যাকচুয়ালি অ্যাডজাস্ট ইউর ক্যালকুলেশন। ওকে, নাও আমরা যদি পরের কোয়েশ্চেনটাতে যাই, এটা অনেক স্পেসিফিক ইজি কোয়েশ্চেন ছিল, মানে পরের কনসিডারেশন প্রসেসে যাই। কনসিডারেশন প্রসেসে যখন আমি যাব, তখন আমাকে এই জিনিসটা একটু মানে মাথায় রাখতে হবে। আমি এই যে গেইন অথবা লসটা যেটা দেখালাম, এই পুরোটা কিন্তু আলটিমেটলি আমার কনসিডারেশনের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি, সেই গেইন অথবা লসটার যতটুকু পোর্শন অফ প্যারেন্ট, তাকে আমার প্যারেন্টের পোর্শন দিতে হবে। যেমন এখানে 85% আমার প্যারেন্টের পোর্শন হিসেবে যাবে, আর যতটুকু আমার নন কন্ট্রোলিং ইন্টারেস্ট 15%, যেটা সেটাকে আমার নন কন্ট্রোলিং ইন্টারেস্ট হিসাবে প্যারেন্ট মানে এনসিআই কে আলটিমেটলি অ্যাডজাস্ট করতে হবে। তো এই জিনিসটা একটু মনে রাখবো যে আমরা যতটুকু ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আমি দেখাবো, সেটুকু আমার প্যারেন্ট কোম্পানির যতটুকু, সেটা আমার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ হিসেবে দেখাবো, আর যতটুকু আমার এনসিআই পোর্শন, সেটা আমরা এনসিআই এর সাথে আলাদা করে ওই টোটাল ভ্যালু অফ এনসিআই এর যে অ্যামাউন্ট সেখানে আমি দেখাবো। তো এই কথাটাই আমরা এখানে বলছিলাম, খেয়াল করে দেখেন। দ্য এক্সচেঞ্জ ডিফারেন্স অন ট্রানজেকশনস রিপোর্টেড and OCI accumulated in foreign exchange reserve in the subsidiary statement of financial position. In the consolidated statement of profit or loss, an OCI is allocated between parent and NCI in the same way that টাইপস অফ আদার ওসিআই। মানে আমরা আমাদের কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসের যে অ্যালোকেশনটা, অ্যাট্রিবিউশনটা করি, যেটা আমরা এফআরএ করে আসি, আপনারা যদি একটু মনে করার চেষ্টা করেন, যে আমার যতটুকু টোটাল কিউমুলেটিভ প্রফিট আফটার ট্যাক্স থাকে, এটা কিন্তু আমার কনসলিডেটেড প্রফিট অ্যান্ড লস, মানে প্রফিট আফটার ট্যাক্স, প্রফিট ফর দ্য ইয়ার। বাট সেটা আমরা কি করি, সেটাকে কিন্তু আমরা আমাদের সাবসিডিয়ারির যে প্রফিটের পোর্শনটুকু, মানে সাবসিডিয়ারির যে রেসপেক্টিভ প্রফিটটুকু, সেটা আমরা অ্যালোকেট করি বিটুইন প্যারেন্ট অ্যান্ড এনসিআই। এখানেও ঠিক একই কাজ করতে হবে, যে আমার আদার কম্প্রিহেন্সিভ ইনকাম, আমার রিভ্যালুয়েশন রিজার্ভটাকে ঠিক যেভাবে আমি অ্যালোকেট করি প্যারেন্ট এবং অ্যাসোসিয়েটের, প্যারেন্ট এবং এনসিআই এর মধ্যে, মানে গ্রুপ এবং এনসিআই এর মধ্যে, এখানেও আমার যেহেতু ট্রান্সলেশন গেইন অথবা লসটা আদার কম্প্রিহেন্সিভ ইনকামে আসবে, তাহলে এই আদার কম্প্রিহেন্সিভ ইনকামের অ্যামাউন্টটাও আমার অ্যালোকেট করে দিতে হবে বিটুইন প্যারেন্ট এবং এনসিআই। সেম গোস টু স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। দ্য প্যারেন্ট শেয়ার, যতটুকু প্যারেন্টের পোর্শন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের, সেটুকু আমার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ হিসেবে যাবে, আর যতটুকু এনসিআই শেয়ার, ততটুকু আমার এনসিআই এর ব্যালেন্সের সাথে আমার, যেটা আমার ওয়ার্কিং ফোরে আমরা করেছি টোটাল ভ্যালু অফ এনসিআই, সেটা আমার এনসিআই এর সাথে ইকুইটি, আদার কম্পোনেন্ট অফ ইকুইটি হিসেবে দেখাতে হবে। দ্যাট ইজ ওয়ান পার্ট, যেটা আমরা একটু আগে বলতেছিলাম। আরেকটা পার্ট হচ্ছে যে গুডউইল, এন্ড দেন হচ্ছে ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট। সো এই তিনটেই বেসিক্যালি আমার কনসলিডেশন প্রসেসের জন্য অ্যাপ্লিকেবল। সো গুডউইলের ক্ষেত্রে আমার কি হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেননা গুডউইলের সাথে অনেকগুলো পয়েন্ট রিলেটেড, গুডউইলের সাথে আমার এনসিআই এর ভ্যালু রিলেটেড, গুডউইলের সাথে আমার ইম্পেয়ারমেন্ট লস রিলেটেড। সেই ইম্পেয়ারমেন্ট লস আমরা আবার অ্যালোকেট করি বিটুইন প্যারেন্ট এবং এনসিআই। সো সেই ক্ষেত্রে আমার এই গুডউইলের কারণে যদি কোনো গেইন অথবা লস হয়, আমি আবারও বলছি, আমরা কিন্তু গুডউইল অলরেডি ক্যালকুলেট করেছি, that we have already calculated, but now we are translated, আমি এখন এটাকে ট্রান্সলেট করতেছি আমার রিপোর্টিং কারেন্সিতে, মানে প্যারেন্ট কোম্পানির রিপোর্টিং কারেন্সিতে। সেই ক্ষেত্রে আমাদের যদি আলটিমেটলি গুডউইলের ব্যাপারে যদি কোনো এক্সচেঞ্জ গেইন অথবা লস হয়, সেটা তো অফকোর্স আমরা ওসিআই তে দেখাবো, বাট সেটা যদি আবার ইম্পেয়ারমেন্টের জন্য হয়, সেটাকেও আমার আলটিমেটলি অ্যালোকেট করে দিতে হবে কতটুকু ওসিআই আমার মানে প্যারেন্ট কতটুকু বেয়ার করবে, কতটুকু আমার এনসিআই বেয়ার করবে। সো এই পয়েন্টগুলো একটু আমরা দেখি,
তিনটা পয়েন্ট এখানে আছে। দেখেন যে কথাগুলো আমরা বলছিলাম, গুডউইল ইজ ইনিশিয়ালি ক্যালকুলেটেড ইন ফরেন কারেন্সি, মানে সাবসিডিয়ারির যে কারেন্সি সেটাতেই আমরা বলছি ফরেন কারেন্সি, কেননা উই আর কনসিডারিং ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ প্যারেন্ট কোম্পানি, and translated to presentation currency using the acquisition date exchange rate. It is subsequently treated as a foreign asset and retranslated at each period at end of the closing rate. তার মানে আমি প্রতিটা রিপোর্টিং ডেটে এটাকে আলটিমেটলি রিট্রান্সলেট করব এবং ক্লোজিং রেট। সো দ্যাটস এ কিউমুলেটিভ ওয়েতে আমাকে এটা হবে আসলে। If an impairment loss has arisen on goodwill in the period, this is translated at exchange rate on the date on which the loss arose. তার মানে যদি ইম্পেয়ারমেন্ট লস হয়, যেই ডেটে ইম্পেয়ারমেন্ট লসটা হয়েছে ওই ডেটার স্পট এক্সচেঞ্জ রেট দিয়ে এটাকে আমরা রিট্রান্সলেট করব, অথবা অথবা যদি আমার ওইটার স্পট এক্সচেঞ্জ রেটটা আমরা ডিটারমাইন করতে না পারি, আমার যদি ওইটার স্পট এক্সচেঞ্জ রেটটা দেওয়া না থাকে, তাহলে আমরা যেটা করি প্রফিট অ্যান্ড লসের যে আইটেমটাকে আমরা অ্যাভারেজ রেট দিয়ে করি, IS 21 এটাই বলে যে এটার ক্ষেত্রে আমরা অ্যাভারেজ রেট ইউজ করতে পারবো, দ্যাট ইজ ফর ইম্পেয়ারমেন্ট লস। এবং এখানে যদি কোনো এক্সচেঞ্জ গেইন অথবা লস আসে, দ্য ডিফারেন্স বিটুইন গুডউইল ট্রান্সলেটেড অ্যাট ওপেনিং, মানে আমার অ্যাকুইজিশন ডেটের যে গুডউইল এবং রিপোর্টিং ডেটের যে গুডউইল, আফটার টেকিং অ্যাকাউন্ট অফ এনি ইম্পেয়ারমেন্ট ইজ রিপোর্টেড OCI, যেটা আমরা প্রথম থেকেই বলে আসছি যে আমার ট্রান্সলেশন কোনো গেইন অথবা লস অলওয়েজ ইট উইল route through other comprehensive income, and then it is allocated between the parent and NCI if the NCI at acquisition date at measurement at fair value। এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করব। হ্যাঁ, আমি আমার এই এক্সচেঞ্জ রেটের মানে এক্সচেঞ্জ গেইন অথবা লসটাকে অ্যালোকেট তখনই করব গুডউইলের জন্য। আমি আবারও কথাটা একটু ভালো করে বুঝাই বলি আপনাদেরকে। গুডউইলের এক্সচেঞ্জ রেটের যে গেইন অথবা লসটা আসবে ট্রান্সলেশনের কারণে, আমি তখনই এটাকে অ্যালোকেট করব প্যারেন্ট এবং এনসিআই এর মধ্যে যদি যদি আমি আমার এনসিআই এর ভ্যালুটাকে আমি আমার ফেয়ার ভ্যালু মেথডে মেজার করি এবং সেটা আমি গুডউইলে ইনক্লুড করি, যেটা ফুল গুডউইল মেথড যেটাকে আমরা বলি। ওকে, যদি ফেয়ার ভ্যালু মডেল ইউজ না করে আমরা প্রপোর্শনেট অফ টোটাল নেট অ্যাসেট মেথড ইউজ করি, তাহলে আমাকে এটা আর অ্যালোকেট করতে হবে না বিটুইন প্যারেন্ট এবং এনসিআই। সেক্ষেত্রে শুধু প্যারেন্ট কোম্পানিকেই আমার পুরো এক্সচেঞ্জ গেইন অথবা লসটা অ্যালোকেট করতে হবে, মানে পুরোটাই প্যারেন্ট কোম্পানির জন্য অ্যাপ্লিকেবল হবে। আমি জিনিসটাকে আরেকটু ক্লিয়ার করে বলি, আমরা যখন গুডউইল ক্যালকুলেট করি, গুডউইল ক্যালকুলেট করার সময় আমরা এনসিআর ভ্যালুটাকে দুই ভাবে কনসিডারেশনে আনি, একটা হচ্ছে ফেয়ার ভ্যালু আর একটা হচ্ছে প্রপোর্শন অফ নেট অ্যাসেট। যদি ফেয়ার ভ্যালু মেথডে আমরা এনসিআই কনসিডার করি গুডউইল ক্যালকুলেশনে, তাহলে আমার যে এক্সচেঞ্জ ডিফারেন্সের কারণে যে গেইন অথবা লসটা আসছে এইটাকে আমার অ্যালোকেট করতে হবে বিটুইন প্যারেন্ট অ্যান্ড এনসিআই। আর আর যদি এটাকে আমরা গুডউইল ক্যালকুলেশন করার সময় এনসিআই ভ্যালুটাকে প্রপোর্শনেট মেথডে করি, মানে প্রপোর্শনেট অফ নেট অ্যাসেট মেথডে করি, তাহলে এখানে আর অ্যালোকেট করতে হবে না, সেটাকে আমরা পুরোটাই প্যারেন্ট কোম্পানির এক্সচেঞ্জ গেইন অথবা লস হিসেবে প্রেজেন্ট করতে পারবো। এইটা অনেক বড় একটা ক্যাচ পয়েন্ট আমাদের জন্য, কেননা এইটা থেকেই আমাদের কোশ্চেনে এক্সামে কোশ্চেন আসে অনেক সময় আমাকে ক্যাচে ফেলার জন্য। বাট জিনিসটাকে আমি সিম্পল করে বলার চেষ্টা করলাম। যদি আপনাদের কোনো কনফিউশন থাকে প্লিজ লেট মি নো। যদিও এটা একটা এক্সাম্পল আমরা করব মানে গুডউইলের ক্ষেত্রে, বাট স্টিল আমি এক্সপেক্ট করতেছি আপনাদের যদি কোনো কনফিউশন থাকে প্লিজ লেট মি নো। কোনো কনফিউশন নাই। এরপর আসেন ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট, যেটা আমরা আগেও বলেছি যে আমরা কনসলিডেশনের সময় অ্যাকুইজিশন ডেটে সব অ্যাসেট লায়াবিলিটিকে আমরা ফেয়ার ভ্যালুতে মেজার করব। তো এখানেও সেম, আমরা আমাদের অ্যাকুইজিশন ডেটের যত অ্যাসেট লায়াবিলিটি আছে সাবসিডিয়ারির সেগুলোকে আমরা আমাদের অ্যাকুইজিশন ডেটের যেই অ্যামাউন্টটাকে এবং মানে যেহেতু আমরা ক্লোজিং ডেটে এটাকেই করছি, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের ক্লোজিং রেট প্রতি বছরই এটাকে রিট্রান্সলেট করব এবং এখান থেকে যদি কোনো গেইন অথবা লস আসে দ্যাট উইল বি অ্যালোকেটেড, মানে দ্যাট উইল বি রিপোর্টেড টু ইন OCI and allocated between parent এবং NCI proportion ownership interest। মানে যদি 100% প্যারেন্ট হয় তাহলে 100% প্যারেন্টই পাবে, যদি 80% প্যারেন্ট হয় 20% NCI হয় তাহলে 80% প্যারেন্টের গেইন অর লস হবে, 20% NCI গেইন অর লস হবে। মানে 80% যাবে হচ্ছে আলটিমেটলি আমার প্যারেন্টের পার্সপেক্টিভ থেকে, মানে প্যারেন্টের বুকসে, আর 20% যাবে এনসিআর বুকসে। সো দ্যাট ইজ স্ট্রেট ফরওয়ার্ড, প্রিটি মাচ সিম্পল। বাট এটা কিন্তু আমাকে আলটিমেটলি অ্যাডজাস্ট করতে হবে ট্রিটেড অ্যাজ এ লায়াবিলিটি ফরেন অপারেশনস অ্যান্ড ট্রান্সলেটেড এট ক্লোজিং রেট ইচ ইয়ার। তার মানে আমাকে এটা
ক্লোজিং রেটে, যেটা আমরা একটু আগেই বলেছি যে অ্যাসেট এবং লায়াবিলিটিকে আমরা অলওয়েজ ক্লোজিং রেটে রিট্রান্সলেট করি। ওকে, এখন ঠিক যে সিনারিওটা আমরা এতক্ষণ ডিসকাশন করতেছিলাম, সিনারিও 1 নো এনসিআই, কোনো নন কন্ট্রোলিং ইন্টারেস্ট নাই। সিনারিও 2 এনসিআই মেজার্ড অ্যাট প্রপোর্শন অফ নেট অ্যাসেট, আর সিনারিও 3 এনসিআই মেজার্ড অ্যাট ফেয়ার ভ্যালু। এই তিনটা সিনারিও যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে আমাদের দুইটা হোমওয়ার্ক আমরা করতে পারবো। এক্সাম্পল 4 এটা একটা হোমওয়ার্ক, এই হোমওয়ার্কটা আপনারা অবশ্যই করবেন, এন্ড আই এক্সপেক্ট যে আপনারা বাসায় একটু দেখবেন। আর হচ্ছে অ্যাক্টিভিটি 4। সো অ্যাক্টিভিটি 4টা আমি আবারও বলছি, দ্যাট ইজ নট স্ট্যান্ডার্ড, যেটা আপনাকে করতে হবে না মানে এক্সামে, বাট আমরা ঠিক যে কথাগুলো এতক্ষণ বললাম এটার একটা ওভারঅল সামারি। তো যদি আপনাদের অ্যাক্টিভিটি 4-এ কোনো কনফিউশন থাকে আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে ডিসকাশন করব, এবং নেক্সট ক্লাসে আমাদের টার্গেট হচ্ছে পাস্ট ইয়ার কোয়েশ্চেন টার্গেট করা। সো এই কারণে আমি আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করব যে এক্সাম্পল 4টা এবং অ্যাক্টিভিটি 4, এক্সাম্পল 4 অ্যাক্টিভিটি 4, এই দুইটা ফরেন কারেন্সি থেকে আপনারা দেখে আসবেন। আমরা আপাতত এই গুডউইলের এক্সাম্পলটা তিনটা সিনারিওতে একটু কুইকলি যাই, গো থ্রু করি। যেটা আমরা একটু আগেই বললাম যে যদি নো নন কন্ট্রোলিং ইন্টারেস্ট থাকে তাহলে পুরোটাই এক্সচেঞ্জ গেইন অর লস যাবে হচ্ছে প্যারেন্ট কোম্পানির ভাগে। যদি প্রপোর্শনেট হয় তাহলে পুরো এক্সচেঞ্জ গেইন অর লস যাবে প্যারেন্ট কোম্পানির ভাগে। বাট যদি এনসিআই ফেয়ার ভ্যালু মেথডে হয় তাহলে প্যারেন্ট এবং এনসিআই প্রপোর্শনেটলি যাবে, যেটা আমার আদার কম্প্রেহেনসিভ ইনকামের অ্যামাউন্টটাকে আমি অ্যালোকেট করব বিটুইন প্যারেন্ট অ্যান্ড এনসিআই। তো এটারই সিনারিও দেখেন। সো একই জিনিস, সবকিছু মোটামুটি খুব কমপ্লিকেটেড কিছু না। একটা যদি আমরা ভালো করে বুঝি দেখবেন বাকিটাও আপনি অটোমেটিক্যালি বুঝতেছেন। সো আমার P acquired 100% of AS on 30 September at cost of 4 million, তার মানে অ্যাকুইজিশন ডেট হচ্ছে 30 সেপ্টেম্বরে, এবং এখানে কোনো এনসিআই নাই। দ্য ফেয়ার ভ্যালু অফ নেট অ্যাসেট অফ এস এট দ্য ডেট ওয়াজ 3 মিলিয়ন, মানে অ্যাকুইজিশন ডেটে 3 মিলিয়ন ইউরো ছিল হচ্ছে মানে তার ফেয়ার ভ্যালু। The exchange rate at the date of acquisition was £2 equal to $1. তাহলে হচ্ছে আলটিমেটলি 2 পাউন্ড $1 ইকুয়াল টু 2 পাউন্ড। আমরা একটু দিয়ে ডিভাইড করবো আমরা, যেহেতু আলটিমেটলি সবগুলো ইউরোতে দেওয়া আছে, সরি পাউন্ড না, এটা ইউরো। অ্যাট 31 ডিসেম্বর পিএস অ্যাকাউন্টিং ইয়ার এন্ড, মানে হচ্ছে প্যারেন্ট কোম্পানির অ্যাকাউন্টিং ইয়ার এন্ড, এক্সচেঞ্জ রেট হচ্ছে 2.1 ইউরো ইজ ইকুয়াল টু $1। এখন গুডউইল, যেটা ও বলতেছে আমাকে কোশ্চেনে বলা আছে যে অন অ্যাকুইজিশন ডেটে এটা ছিল হচ্ছে আমার 1 মিলিয়ন, যেটার এক্সচেঞ্জ রেট হচ্ছে 2 ইউরো, তার মানে 1 মিলিয়ন ডিভাইডেড বাই 2, 500,000, অ্যান্ড রিপোর্টিং ডেটে এটা আমার হয়ে যাবে হচ্ছে 2.1, তাহলে 476,190। তাহলে আমার কতটুকু গুডউইলের ভ্যালু কমে গেছে? 23,810। তাহলে এই যে 23,810 এটা আমার গুডউইল ভ্যালুটাকে কমাই দিবে প্যারেন্ট কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, মানে গুডউইল ক্রেডিট হয়ে যাবে। অ্যান্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, যেটা আমার লস মানে মানে ফরেন এক্সচেঞ্জ লস, সেটা আমার ডেবিট হয়ে যাবে 23,810। অ্যান্ড দেন এটা আমার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ হিসাবে মানে নেগেটিভ ব্যালেন্স হিসাবে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে চলে যাবে 23,810। তাহলে এখানে আমরা ঠিক এই যে ক্যালকুলেশনটা করলাম, আমার এই 23,810 এটা অ্যালোকেট করতে হবে না বিটুইন প্যারেন্ট অ্যান্ড এনসিআই, কেননা এখানে কোনো এনসিআই নাই। ক্লিয়ার দ্য আর্গুমেন্ট ফর দিস, যে এখানে আলটিমেটলি মানে প্রপোর্শনেটলি যদি হইতো তখন কি হবে। সো সিনারিও 2টা দেখেন। সিনারিও 2টা হচ্ছে ও বলছে যে এনসিআই মেজার্ড অ্যাট প্রপোর্শন অফ নেট অ্যাসেট। এখন আমাকেও বলতেছে যদি পি কোম্পানি 80% হোল্ড করতো, মানে পি কোম্পানি যদি 80% কন্ট্রোল থাকতো, তাহলে 80% কন্ট্রোল থাকলে ও কত দিয়ে ওকে অ্যাকোয়ার করেছে? 4 মিলিয়ন, মানে 4,000 যদি কমন নেই 4,000। এনসিআই কত? এনসিআই ভ্যালু হচ্ছে 600। মানে এটা কিন্তু সব দেওয়া আছে, আমাকে কিন্তু কোনো ইনফরমেশনটা এখানে আলাদা করে করতে হচ্ছে না। নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারি, যেটা আমার কোয়েশ্চেনে দেওয়া ছিল 3 মিলিয়ন, রাইট? এট দ্য ডেট অফ অ্যাকুইজিশন 3 মিলিয়ন। তাহলে আমরা যদি এখন দেখি গুডউইল আমার কত ছিল অ্যাকুইজিশন ডেটে? 1,600। এটা কিন্তু 1,600 অ্যাকুইজিশন ডেটে আমার গুডউইলের ভ্যালু কত ছিল, যেটাকে আমার এখন অ্যাকুইজিশন ডেটে ইউরোতে কত হয় সেটা দেখতে হবে, মানে আলটিমেটলি মানে ইউরো বলতেছি, ডলারে কত হয় সেটা আমাকে দেখতে হবে, মানে প্যারেন্ট কোম্পানি কারেন্সিতে কত হয়। 1,600 এটা 1.6 মিলিয়ন ডিভাইডেড বাই 2, কারণ অ্যাকুইজিশন ডেটে আমার এক্সচেঞ্জ রেট ছিল 2 এবং রিপোর্টিং ডেটে এক্সচেঞ্জ রেট হচ্ছে 2.1। তাহলে খেয়াল করে দেখেন এখানে আমার এক্সচেঞ্জ ডিফারেন্স হচ্ছে
38,095 এখানেও কিন্তু সেম এই পুরো এক্সচেঞ্জ গেইনটা, oh sorry, loss, it's not gain, acquisition date ছিল 800,000, that is subsequently uh, goes down 61,905। এই পুরো লসটাই আলটিমেটলি কে বিয়ার করবে? প্যারেন্ট কোম্পানি বিয়ার করবে, কেননা আমার এই এনসিআর যে ভ্যালুটা, এটার একটা কম্পারিজন ও দেখাইছিল, বাট সেটা আলটিমেটলি যদি আপনি আপনার এনসিআর ভ্যালুটা ফেয়ার ভ্যালুতে মেজার করেন, দেখবেন যে ফেয়ার ভ্যালুতে মেজার করলে সেই অ্যামাউন্টটা ডিফার করবে, এবং সেই কারণে আপনার আপনার যেই প্রপোর্শনের যে মেথডটা, মানে প্রপোর্শনের মেথডে কি করতে হচ্ছে না, আমাকে এটা অ্যালোকেট করতে হচ্ছে না, বাট ফেয়ার ভ্যালু মেথড যদি আপনি করেন, তখন আপনাকে এই ফেয়ার ভ্যালু অফ এনসিআই এটা গুডউইলে ক্যালকুলেট করার কারণে আপনার যে গেইন অথবা লস যেটা আসবে, এই যে যেটা আসবে এক্সচেঞ্জ ডিফারেন্স, এটা প্যারেন্ট কোম্পানিকে আপনার অ্যালোকেট করতে হবে 80%, এনসিআই কে অ্যালোকেট করতে হবে বাকি 20%। সো দ্যাট ইজ দ্য লজিক ওভার হিয়ার। সো দেখেন সিনারিও ঠিক কি বলছে। If P had held an 80% interest in S, the NCI had been measured at fair value 700,000 euro. Goodwill would be calculated, তার মানে goodwill calculation হবে, তার মানে আগে ছিল হচ্ছে 1,600 মানে 1.6 মিলিয়ন, এখন এটা হয়ে যাচ্ছে 1.7 মিলিয়ন ডিউ টু ফেয়ার ভ্যালুর কারণে। সেই ক্ষেত্রে আমার যতটুকু গুডউইল এক্সচেঞ্জ ডিফারেন্স অ্যারাইজ করবে, সেই এক্সচেঞ্জ ডিফারেন্সের কারণে যতটুকু গুডউইলের ভ্যালু আমার বাড়বে অথবা কমবে, যদি গেইন হয় তাহলে গেইনটাও আমার অ্যালোকেট করতে হবে প্যারেন্ট এবং এনসিআর মধ্যে, আর যদি লস হয় সেই লসটাও আমাকে অ্যালোকেট করতে হবে বিটুইন প্যারেন্ট এবং এনসিআর মধ্যে। সো এখানে উই ক্যান ইজিলি মানে সি দেয়ার ইজ এ লস অফ 40,476, যেটা আমার প্যারেন্ট কোম্পানির অ্যালোকেশন হবে হচ্ছে 32,381, আর এনসিআই পাবে হচ্ছে 8,095। দ্যাট ইজ আওয়ার এক্সাক্ট সিনারিও ফর গুডউইল অ্যাডজাস্টমেন্ট ফর কনসলিডেশন পারপাস। অ্যান্ড এই সবগুলো ডিফারেন্স যদি আপনি একটা কোশ্চেনে দেখতে চান, দ্যাট কোশ্চেন ইজ দিস অ্যাক্টিভিটি 4। সো আপনারা যদি এক্সাম্পলস 4 নাও করেন, দ্যাট ওন্ট বি আ প্রবলেম ফর মি, বাট আই উড রিকমেন্ড আপনারা অ্যাক্টিভিটি 4টা ভালো করে দেখে আসেন, এটার অ্যান্সারটাও নিচে দেওয়া আছে। সো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এটা আপনারা এক্সেলে করেন, এক্সেলে করে আমাকে এটার এক্সেল কপিটা আমাকে হোয়াটসঅ্যাপে আলাদা করে দেওয়ার চেষ্টা করেন, প্লিজ ট্রাই টু ডু ইট। তাহলে এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ফরেন সাবসিডিয়ারি যদি আপনি অ্যাকোয়ার করেন, সেই ক্ষেত্রে আসলে অ্যাডজাস্টমেন্টটা কিভাবে হবে। এখন আমরা দেখব যদি ফরেন অ্যাসোসিয়েট হয় তাহলে আসলে কিভাবে হবে সাবসিকুয়েন্টলি। এটা আমরা সবাই জানি যে ফরেন সাবসিডিয়ারিকে আমরা কি করতাম, আমরা কনসলিডেট করতাম, কম্বাইন করতাম, বাট ফরেন অ্যাসোসিয়েটকে আমরা কি করি না, কনসলিডেট অথবা কম্বাইন করি না। আমরা এটার জন্য একটা সেপারেট অ্যাকাউন্টিং মেথড IAS 28 ফলো করি, দ্যাট ইজ ইকুইটি মেথড। এবং ইকুইটি মেথডে আমরা কস্ট অফ ইনভেস্টমেন্ট, শেয়ার অফ পোস্ট অ্যাকুইজিশন প্রফিট, শেয়ার অফ ইম্পেয়ারমেন্ট লস, এই সবগুলো অ্যামাউন্ট আমরা আলাদা আলাদা করে ক্যালকুলেট করে এইটার একটা লাইন আইটেম হিসেবে ক্যারিং ভ্যালু অফ ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট, যেটা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আমি অ্যাসেট হিসেবে দেখাই। তাহলে এখানেও ঠিক একই রকম আমাকে কাজটা করতে হবে, বাট সেই কাজটা করার সময় আমাকে আমার এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টকে আলাদা আলাদা ট্রান্সলেট করতে হবে। আমি একসাথেই এই ট্রান্সলেটটা করতে পারবো না। আমি আমার ট্রান্সলেট আগে করে দেখব যে আমার আমার মানে গেইন অথবা লস আপডেটেড কত হয়, এন্ড দেন উই উইল ট্রান্সলেট এট দ্য ক্লোজিং স্পট রেট, মানে ক্লোজিং স্পট রেট দিয়ে আমার যে কমপ্লিট গেইন অর লসটা আসবে, মানে সরি আমার যে কমপ্লিট ক্যারিং ভ্যালু অফ ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট থাকবে, সেটাকে আমরা আমাদের ক্লোজিং স্পট রেট দিয়ে ক্যালকুলেট করে দেখব, এবং এখান থেকে যদি কোনো ট্রান্সলেশন গেইন অথবা লস হয়, সেই ট্রান্সলেশন গেইন অর লসটাকে আমরা আদার কম্প্রিহেনসিভ ইনকামে দেখাবো। ওকে, এন্ড এইটা পরবর্তী বছরে ক্যারিং ফরওয়ার্ড হবে, মানে কিউমুলেটিভ ওয়েতে, মানে পরবর্তী বছরে যেমন এই বছরের ক্লোজিং ব্যালেন্স পরবর্তী বছরের জন্য ওপেনিং ব্যালেন্স, এবং পরবর্তী বছরে এটার আলটিমেটলি যে গেইন অর লস যেগুলো আসবে সেটা আমার ওই বছরের রেসপেক্টিভ অ্যাভারেজ রেট দিয়ে আমাকে রিট্রান্সলেট করতে হবে, এন্ড দেন আমার ক্লোজিং রেট দিয়ে আমি আবার মানে স্পট ক্লোজিং স্পট রেট দিয়ে আমি ট্রান্সলেট করব। দেন ওখানে যদি কোনো পরবর্তী বছরে গেইন লস থাকে, সেক্ষেত্রে আমার পরবর্তী বছরে সেটার গেইন অর লস আদার কম্প্রিহেনসিভ ইনকামে দেখাতে হবে। তাহলে এখন আমরা একটু দেখব যে আমরা ইকুইটি মেথডে ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট করার সময় যেই অ্যামাউন্ট গুলোকে কনসিডার করি, মানে যে লাইন আইটেম গুলোকে আমরা কনসিডার করি, সেই লাইন আইটেম গুলোর কোন অ্যামাউন্টটাকে আমরা কোন রেট দিয়ে ট্রান্সলেট করব। এটা খুব মানে আমরা এর আগেও দেখেছি,
মানে আমি আমি কোন রেটে ইউজ করব কোন অ্যামাউন্ট গুলাকে, সেটা আমরা সবাই কম বেশি জানি। যেমন কস্ট অফ ইনভেস্টমেন্ট, এটা আমরা আমাদের স্পট রেট এট দ্য ডেট অফ অ্যাকুইজিশন, ওই যে আমি যে ডেটে অ্যাকোয়ার করেছিলাম সেই ডেটের স্পট রেট দিয়ে আমি ট্রান্সলেট করব। শেয়ার অফ পোস্ট অ্যাকুইজিশন, যেটা আমার আলটিমেটলি সবাই আমরা জানি যে পোস্ট অ্যাকুইজিশনের পার্টটা অ্যাভারেজ রেট দিয়ে করতে হবে। শেয়ার অফ আদার কম্প্রিহেনসিভ ইনকাম, এটাও সেম আমার অ্যাভারেজ রেট দিয়ে করতে হবে। ইম্পেয়ারমেন্ট লস, এটাও আমার সেম অ্যাভারেজ রেট দিয়ে করতে হবে। তার মানে খেয়াল করে দেখেন, তার মানে হচ্ছে আমার এখানে সবগুলো কম্পোনেন্টের আমার কস্ট অফ ইনভেস্টমেন্ট বাদে বাকি সবগুলোকে আমরা অ্যাভারেজ রেট দিয়ে করবো। অ্যাভারেজ রেট দিয়ে করার পর দেন এটাকে আমরা আবার রিট্রান্সলেট করব অ্যাট ক্লোজিং রেট, এবং এইটার যে ডিফারেন্সটা আসবে এই ডিফারেন্সটাকে আমরা বলি এক্সচেঞ্জ ডিফারেন্স আর এক্সচেঞ্জ গেইন অর লস, যেইটাকে আমরা আমাদের আদার কম্প্রিহেনসিভ ইনকামে দেখাবো এক্সচেঞ্জ গেইন অর এক্সচেঞ্জ লস। তার মানে এই পুরো ক্যালকুলেশনটার মধ্যে আমার জাস্ট কি করতে হবে, আমার জাস্ট আমাদের যেই মানে আমাদের যে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আমি ঠিক যে জিনিসটাকে আলটিমেটলি রেকগনাইজ করতাম, মানে আমি যে আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে যে অ্যামাউন্টটাকে আমি আলটিমেটলি ইনভেস্টমেন্ট ক্যারিং ভ্যালু অফ ইনভেস্টমেন্ট হিসেবে দেখাতাম, সেটাকে আমি রিট্রান্সলেট করব, এবং এখান থেকে যদি কোনো এক্সচেঞ্জ গেইন অর লস হয় এটাকে আমরা আদার কম্প্রিহেনসিভ ইনকামে দেখাবো। সো এখানে খেয়াল করে দেখেন একটা ছোট এক্সাম্পল দেওয়া আছে। ইয়ার এন্ড হচ্ছে 31 ডিসেম্বর 20x1। সো এটার একটা সিম্পল ইলাস্ট্রেশন আপনারা একটু দেখার চেষ্টা করেন এন্ড লেট মি নো আর লেটস ডিসকাস এটাকে আসলে কিভাবে অ্যাডজাস্ট করা হচ্ছে। তো আমরা রিকোয়ারমেন্টটা একটু দেখার চেষ্টা করি। ক্যালকুলেট দ্য অ্যামাউন্টস টু বি ইনক্লুডেড কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অফ হাইটন ইন রেসপেক্ট অফ লো টাউন ইন দ্য ইয়ার এন্ড 31 ডিসেম্বর 20x1 এন্ড 20x2, যেটা আমি একটু আগেই বললাম যে আমার পরবর্তী বছরেও মানে সাবসিকুয়েন্ট ইয়ারেও এটা কিভাবে হবে সেটাও আমাকে আলটিমেটলি, যেমন সাবসিকুয়েন্ট ইয়ারে হবে হচ্ছে এই বছরের যে ক্লোজিং ব্যালেন্সটা আসছে সেটাই সাবসিকুয়েন্ট ইয়ারের জন্য ওপেনিং ব্যালেন্স, এবং সাবসিকুয়েন্ট ইয়ারের যে আলটিমেটলি গেইন অর লস যেটা হয় ইম্পেয়ারমেন্ট যেটা হয় সেটা আমার সাবসিকুয়েন্ট ইয়ারের এভারেজ রেট দিয়ে আমরা রিট্রান্সলেট করব, এবং সাবসিকুয়েন্ট ইয়ারে মানে ফলোইং ইয়ারে ক্লোজিং রেট দিয়ে আমরা দেন ফাইনালি এটাকে রিট্রান্সলেট করে দেখব কোনো এক্সচেঞ্জ গেইন লস আছে কিনা। সো এটা কিউমুলেটিভ একটা কনসেপ্ট, এখানে আসলে খুব একটা কনফিউশনের কিছু নাই। আমরা একটা একটা করে আসি। Hightower acquired a 40% shareholding in an overseas entity, Lowtown, on 8 July 2001। তার মানে acquisition date হচ্ছে 8 July 2001 at a cost of রুপি, আরপি ধরতে পারি, এটা রুপি হইতে পারে অন্য কিছু হইতে পারে, লো টাউনের লোকাল কারেন্সি এটা, 615,000। ওকে, since the shares were acquired, low town which has a functional currency of round pound, যেটা বললাম যে এটা আসলে রুপি না, ওর যে লোকাল কারেন্সি round pound, so rp has reported profits of rp 410,000। এটা হচ্ছে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট, যেটা 40% পাবেন আপনি। It is also recognized a revaluation of property at the year end, giving a rise surplus of other comprehensive income 90,000। তার মানে এটা হচ্ছে আদার কম্প্রিহেনসিভ ইনকামের 90,000, যেটা আলটিমেটলি আপনার প্রপোর্শনেট আসবে। সো রিলেভেন্ট এক্সচেঞ্জ রেট 8 জুলাই, এটা হচ্ছে অ্যাকুইজিশন ডেটে $1। তার মানে আমি হচ্ছে বেসিক্যালি ফরেন আমার আমার হোম কারেন্সি মানে আমার রিপ্রেজেন্টেশন কারেন্সি হচ্ছে $1। যেহেতু এটা আরপি তে দেওয়া আছে, সো এগুলো আবার প্রত্যেকটা ডিভাইড করলে আমি পেয়ে যাবো। সো আলটিমেটলি যদি 8 জুলাই হয় তাহলে এটা হচ্ছে আমার অ্যাকুইজিশন ডেটের কস্ট অফ ইনভেস্টমেন্টকে আমি রিট্রান্সলেট করব। এরপর এগুলাকে আমি সব রিট্রান্সলেট করবো হচ্ছে অ্যাভারেজ রেট দিয়ে, এন্ড দেন এই সবগুলোকে প্লাস আর মাইনাস করার পর যেটা আমার আসবে এটাকে আমরা ক্লোজিং রেট দিয়ে রিট্রান্সলেট করে দেখবো কোনো গেইন অথবা লস আসে কিনা। খেয়াল করে দেখেন আমরা ঠিক যে জিনিসটা বলছিলাম পরবর্তী বছরে কি করব, ইয়ার ডিসেম্বর 31 ডিসেম্বর 20x2, এখানে 31 ডিসেম্বরে সে প্রফিট করছে হচ্ছে 680,000 এবং একটা ইম্পেয়ারমেন্ট লস আছে 120,000। ওকে, রিলেভেন্ট এক্সচেঞ্জ রেট এটা হচ্ছে অ্যাভারেজ রেট যেটা আমার আলটিমেটলি এই দুটার জন্য অ্যাপ্লিকেবল হবে, এবং ক্লোজিং রেট যেটা আমার ক্লোজিং স্পট রেটের জন্য অ্যাপ্লিকেশন হবে। সো আমরা একটু যাই আমাদের আন্ডারস্ট্যান্ডিং থেকে যে জিনিসটা বলছিলাম যে আমাদের কস্ট অফ ইনভেস্টমেন্ট 6,15,000 ডিভাইডেড বাই 0.75, 820,000। এরপর হচ্ছে এই সবগুলো হচ্ছে অ্যাভারেজ রেট। আমার যদি সরি পোস্ট অ্যাকুইজিশন যেটা আমার অ্যাভারেজ রেট, সো $0.8 খেয়াল করে দেখেন 0.8, এন্ড দেন রিভ্যালুয়েশন সারপ্লাস এটা আমার 40% আসবে 0.9। এক্সচেঞ্জ লস এন্ড এটা হচ্ছে ব্যালেন্সিং যে অ্যামাউন্ট, ব্যালেন্সিং অ্যামাউন্ট আমার কিভাবে আসবে, এইটা প্লাস এইটা প্লাস এইটা, এই সবগুলো আমার এটা 40% পাবে হচ্ছে প্যারেন্ট কোম্পানি। সো এইটা 615,000 প্লাস এই দুটার 40% করলে যেটা হয়
$8,15,000। এই $8,15,000-কে আমি আমার ক্লোজিং স্পট রেট দিয়ে ডিভাইড করব। ক্লোজিং স্পট রেট দিয়ে যদি ডিভাইড করি, এটা আসে হচ্ছে 9,05,556। এন্ড এই 9,05,556 এবং এই তিনটার যে ডিফারেন্স, এটাকে আমরা বলতেছি এক্সচেঞ্জ লস। তার মানে আমরা যেটা করতে পারি, আমরা এটা আগে ক্যালকুলেট করতে পারি, দেন এক্সচেঞ্জ লস ব্যালেন্সিং ফিগার আমরা নিচে দিতে পারি। So, একই রকম ভাবে হবে। তাহলে এখান থেকে আসলে কি কি অ্যামাউন্ট কোথায় যাবে? এই অ্যামাউন্টটা যাবে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে 2,05,000। অ্যান্ড এটা আমাকে আলটিমেটলি অ্যালোকেট করে দিতে হবে এই যে এক্সচেঞ্জ গেইন অথবা লস যেটা আসে, যে মানে আদার কম্প্রিহেনসিভ ইনকামে। In the consolidated, OCI recognizes the loss translation foreign exchange 159,444, যেটা আমাকে অ্যালোকেট করতে হবে, মানে সরি, এটা তো অ্যাসোসিয়েটেড ছিল, সরি। ইন দ্য কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে অ্যাসেট হিসাবে যাবে হচ্ছে $9,05,556। এই যে 9,05,556, এটি পরবর্তী বছরের জন্য আমার ওপেনিং ব্যালেন্স, যেটার শেয়ার অফ প্রফিটের ও 40% পাবে হচ্ছে নেক্সট ইয়ারে। নেক্সট ইয়ারের প্রফিট কত করছিল? 6,80,000। এটা 40% পাবে, যেটাকে আমরা ডিভাইড করবো হচ্ছে 0.86 দিয়ে। এন্ড দেন ইম্পেয়ারমেন্ট লস, যেটা 40% আসবে। এই ইম্পেয়ারমেন্ট লসের 40% যদি আমি নেই, সেক্ষেত্রে আমার ইম্পেয়ারমেন্ট লস পুরোটাই ওর জন্য আসে, মানে টোটাল না, সরি। এট দ্য ইয়ার এন্ড, ইনভেস্টমেন্ট ওয়াজ অ্যাসেস টু বি ইম্পেয়ার্ড অফ আরপি, তার মানে হচ্ছে ওই ইনভেস্টমেন্টের ইম্পেয়ারমেন্ট, নট টোটাল মানে ইম্পেয়ারমেন্ট। সো 120,000 ডিভাইডেড বাই 0.8, তাহলে আমার যেটা আসবে, সো পুরো ব্যাপারটাই আলটিমেটলি আমার এখন 20x2 এর জন্য কত আসবে? 20x2 এর জন্য আমার ক্লোজিং অ্যামাউন্ট আসবে হচ্ছে 1.179 মিলিয়ন। এন্ড এই সবগুলো প্লাস মাইনাস করার পর এক্সচেঞ্জ গেইন আসবে হচ্ছে 1,03,774। সো এটা কিভাবে আসছে 1,03,774? এই সবগুলোকে আপনি যদি আলটিমেটলি মানে সবগুলোকে যোগ করেন এইটা, এবং এটার সাথে যদি এই অ্যামাউন্টটা মাইনাস করেন, তাহলে আপনি পেয়ে যাবেন এক্সচেঞ্জ গেইন অর লস। সো এখান থেকেও প্রফিট অ্যান্ড লসে যাবে এইটা, প্রফিট অ্যান্ড লসে যাবে এইটা, মানে এই দুইটাকে নেট অফ করলে যেটা হয় সেটা আমার প্রফিট অ্যান্ড লসে যাবে, মানে এক্সপেন্স হিসাবে। এন্ড দেন আদার কম্প্রিহেনসিভ ইনকামে $1,03,774 যাবে, এবং স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট হিসাবে 1.179 মিলিয়ন হিসেবে আমার অ্যাসেট হিসেবে আমি দেখাবো স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। সো দ্যাট ইজ হাউ ইউ উইল প্রেজেন্ট ইউর ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট। সো এইটুকু পর্যন্ত আজকে থাকুক আমাদের। যদি আচ্ছা একটু তারপর আমরা চেক করি, মানে এইটার আন্ডারস্ট্যান্ডিং যদি আপনাদের ক্লিয়ার থাকে, আমরা একটু জাস্ট দেখি যে আর কি বাকি আছে। আহ, আমাদের ওইরকম ভাবে মনে হয় বাকি নাই, শুধু ডিসপোজাল পার্টটা বাদে। আহ, 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 এখন আপনারা মানে আমাদের আসলে আর 10 মিনিট দিলে ডিসপোজাল পার্টটা শেষ হয়ে যাবে। মানে আমরা এটাকে মানে ডিসপোজালটাকে আমরা এখন রাখতে পারি, মানে 5 থেকে 7 মিনিট লাগবে, কেননা এটাই লাস্ট। এগুলো আসলে আমাদের সেপারেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের পার্ট। সো আলটিমেটলি ডিসপোজালটা যদি আমরা শেষ করি, তাহলেই আমাদের জন্য সিলেবাসটা শেষ হয়, মানে কনসিডারেশনের পার্টটা শেষ হয়। আমরা নেক্সট ক্লাসে একদম পিওরলি মানে খুব পারফেক্টলি ফার্স্ট ইয়ার কোশ্চেনে ফোকাস দিতে পারি। সো আমাদের 5 থেকে 7 মিনিট দিলেই হয়ে যায়। আমরা তাহলে কন্টিনিউ করি নাকি? মানে আপনি কনফার্মেশন ব্যাস, যদিও নামাজের জি, টাইম কোনো হয়ে যাচ্ছে, সমস্যা নেই। নামাজের টাইম খুব ক্লোজ হয়ে যাবে, বাট লেটস ট্রাই। আমারও মানে চেষ্টা করব হচ্ছে আপনাদের, এখন একটা 6 বাজে আমার এখানে, 12 থেকে 13-র মধ্যে আমি শেষ করে দিতে, উইথ দ্যাট অ্যাক্টিভিটি 5। আমরা একটু আগে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে আমার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, মনে আছে? ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এবং ট্রান্সলেশনের কারণে যত গেইন অথবা লস আসে, এটাকে আমরা আদার কম্প্রিহেনসিভ ইনকামে দেখাবো, ঠিক না? কেন এটাকে আদার কম্প্রিহেনসিভ ইনকামে আমরা দেখাবো? কেননা এই সাবসিডিয়ারি কে আমি আলটিমেটলি ইমিডিয়েটলি সেল করব, এরকম কোনো পারপাস আমার নাই। যদি ইমিডিয়েটলি সেল করব বলে এই পারপাসে আমি অ্যাকোয়ার করতাম, তাহলে কিন্তু আমার এই সাবসিডিয়ারি আসলে কনসিডারেশনে আসতো না, এটা আমার আইএফআরএস 5 এ চলে যেত নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেলে। যেহেতু এটা আমার আলটিমেটলি মানে কন্টিনিউইং সাবসিডিয়ারি, তাহলে এটাকে আমরা ওসিআইতে দেখাচ্ছি এবং ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে দেখাচ্ছি, যেটার কিউমুলেটিভ ব্যালেন্স। Now, now it's time to dispose, now it's time to sell my subsidiary. তাহলে যদি আমি কোনো সাবসিডিয়ারিকে সেল করি, এবং এই সেলটা দুই রকমের হয় যেটা আমরা জানি, এটা হচ্ছে পার্শিয়াল ডিসপোজাল আর একটা হচ্ছে ফুল ডিসপোজাল। তাহলে যদি আমার পার্শিয়াল ডিসপোজাল হয়, তাহলে আমার যতটুকু প্রপোর্শনেট অফ ডিসপোজ আমি করতেছি, ওই প্রপোর্শনেট অ্যামাউন্টটা আমার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ থেকে, মানে অ্যাকুমুলেটেড ব্যালেন্স থেকে আমার
আলটিমেটলি গেইন অর লসটা প্রফিট অ্যান্ড লসে আমি ট্রান্সফার করতে পারবো, রিক্লাসিফাই করতে পারবো। আর যদি ফুল ডিসপোজাল হলে আর ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বলতে এখানে আর কিছু থাকবে না, পুরো সাবসিডিয়ারির যে কিউমুলেটিভ রিজার্ভটা পুরোটাই আমার গেইন অর লস হিসাবে রিটেন আর্নিংসে মানে গ্রুপ রিটেন আর্নিংসে আমি রিক্লাসিফাই করতে পারবো। ঠিক এখানে মেইন কনসেপ্ট হচ্ছে এই যে আপনি ডিসপোজাল করবেন, এই ডিসপোজালের কারণে যে গেইন অথ লসটা যেটা আসবে সেটাকে আপনি রিট্রান্সলেট করবেন ইন দা গেইন অর লস, দ্যাট ইজ আওয়ার মেইন পয়েন্ট। বাট এইটা যদি পার্শিয়াল ডিসপোজাল হয় তাহলে আপনি প্রপোর্শনেট করবেন, আর যদি ফুল ডিসপোজাল হয় তাহলে পুরোটাই করবেন। সো এখানে আমরা একটা এক্সাম্পল অ্যাক্টিভিটি দেখব যে আমার ক্যালকুলেট দ্য এফেক্ট অফ ডিসপোজাল অফ ইন্টারেস্ট ইন এস স্টেটমেন্ট অফ প্রফিট অর লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম। মানে আমি এস কোম্পানিকে যদি ডিসপোজ করি তাহলে এটার ইম্প্যাক্টটা স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে কি আসবে সেটা আমাকে বলতেছে। দেখেন কি বলছে, পি বট 100% ইন্টারেস্ট ইন এস, আ জার্মান এন্টিটি, অন 1st January 2008, a purchase consideration of $5,000। তার মানে হচ্ছে সে যখন অ্যাকোয়ার করেছিল $5,000 দিয়ে সে অ্যাকোয়ার করেছিল। পি ডিসপোজ অফ দ্য হোল্ডিং ফর $10,000 অন 31st December, তার মানে সে পুরোটাই সেল করে দিচ্ছে $10,000 দিয়ে। নেট অ্যাসেট অ্যাট দ্য ডেট অফ অ্যাকুইজিশন, নেট অ্যাসেট কত ছিল? 7,000 ইউরো, এবং ইউরো টু ডলার হচ্ছে 1.8। নেট অ্যাসেট অ্যাট দ্য ডেট অফ ডিসপোজাল, তার মানে অ্যাট দ্য ডেট অফ ডিসপোজাল প্রসিড $10,000, আবার নেট অ্যাসেট অফ ডিসপোজালও ছিল 10,000, বাট এটা কিন্তু $10,000 আর এটা কিন্তু 10,000 ইউরো, এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাকে। এবং রিটেন প্রফিট যেটা আমরা অ্যাভারেজ রেট দিয়ে করি ইউজুয়ালি, সো রিটেন প্রফিট যেটা 31st December 2008 হচ্ছে $1,400, যেটার এক্সচেঞ্জ ডিফারেন্স হচ্ছে 1.85। 31st December 2009 হচ্ছে 1,600, যেটার এক্সচেঞ্জ ডিফারেন্স হচ্ছে 2। ওকে, এখন আমাকে আলটিমেটলি দেখতে হবে যে এই ডিসপোজালের কারণে, তার মানে আমরা ঠিক যেভাবে ডিসপোজাল গেইন অর লস করি, তার মানে এখানে আমাকে ফার্স্টে আগে গুডউইলটা ক্যালকুলেট করতে হবে, ওর গুডউইলটা কত ছিল। সো গুডউইল হচ্ছে কস্ট অফ ইনভেস্টমেন্ট $5,000। ওকে, 5,000 হচ্ছে ওর অ্যাকুইজিশন কস্ট ছিল, যেটার অ্যাকুইজিশন কনভার্সন রেট হচ্ছে 1.8, তাহলে 5,000 ইন্টু 1.8, এটা আমরা ইউরোতে আগে করে নিই, 9,000 ইউরো। and 9,000 ইউরো সাথে আমি মাইনাস করব নেট অ্যাসেট অর অ্যাকুইজিশন ডেট, নেট অ্যাসেট অর অ্যাকুইজিশন ডেট কত? 7,000 ইউরো। তাহলে আমার এই 9,000 থেকে যদি আমি 7,000 বাদ দিই তাহলে আমার গুডউইল অ্যাট অ্যাকুইজিশন ডেট থাকে হচ্ছে 2,000 ইউরো। এই 2,000 ইউরো হচ্ছে আমার অ্যাকুইজিশন ডেটের। তাহলে অ্যাকুইজিশন ডেটে যদি এখন এটাকে আমরা ডলারে কনভার্ট করি, ডলারে কনভার্ট করলে এই 2,000 ডিভাইডেড বাই 1.88, সরি 1.8, অ্যান্ড রিপোর্টিং ডেটে মানে ক্লোজিং ডেটে এটা আমার কত ছিল? 31st December 2008 এ 2.1, রাইট? তাহলে 2,000 ডিভাইডেড বাই 1.8, 2,000 ডিভাইডেড বাই 2.1, এখানে আমরা একটা কিউমুলেটিভ এক্সচেঞ্জ লস দেখতে পাচ্ছি। তো আমার যখন যখন আমি করব, ডিসপোজাল করার সময় এখানে আমার আলটিমেটলি দুইটা ওয়ার্কিং আমাকে দেখাতে হচ্ছে। একটা হচ্ছে আমার গুডউইলটা কিভাবে ক্যালকুলেট করে নিয়ে আসলাম, যেটা আমার এখানে চলে আসবে সরাসরি 952, এই যে 952, এন্ড at the date of disposal 952, and আমার টোটাল এক্সচেঞ্জ গেইন অর লস কত। সো আমরা একটু দেখি যে স্টেটমেন্ট অফ প্রফিট অন লসের দুইটা জিনিস আসবে, একটা হচ্ছে প্রফিট অন ডিসপোজাল মানে প্রফিট অন লস অন ডিসপোজাল, আরেকটা হচ্ছে এই যে আমার এক্সচেঞ্জ রিক্লাসিফাই করার কারণে টোটাল কত গেইন অথবা লস আসছে, যেটা প্রফিট অন লসে আমার পুরোপুরি নেট প্রফিট অন ডিসপোজাল হিসেবে যাবে, যেটা আমার রিয়েলাইজড গেইন হিসেবে স্টেটমেন্ট অফ প্রফিট অন লসের থ্রুতে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে চলে যাবে। সো আমরা দেখি নেট প্রসিড কত? $10,000। শেয়ার অফ নেট অ্যাসেট ডিসপোজড অফ, আমার নেট অ্যাসেট 10,000 ডিভাইডেড বাই 2.1, যেটা আমার এই যে নেট অ্যাসেট এট ডিসপোজাল রেট। তাহলে আমার ডলারে কত আসে নেট অ্যাসেট? 4,762। এন্ড যেহেতু আমি পুরোটাই ডিসপোজ করে দিচ্ছি, রিমেইনিং কোনো ইনভেস্টমেন্ট ছিল না এক্সেপ্ট আমার এই গুডউইল ক্যালকুলেশন বাদে, তার মানে আলটিমেটলি আমার প্রফিট অন ডিসপোজাল হচ্ছে 4,286। এই পুরো ব্যাপারটা কিন্তু আমরা সাবসিডিয়ারি এটাতে যেভাবে করেছি ঠিক একই রকম কিন্তু এই ক্যালকুলেশনটা হয়েছে। সো এখানে আলাদা করে কোনো কিছু আসলে কিন্তু আমাকে বের করতে হয় নাই।
তার মানে এখান থেকে আমরা জাস্ট যে জিনিসটাকে হাইলাইট করছি যে আমার এক্সচেঞ্জ লস কত হচ্ছে। সো এক্সচেঞ্জ লস একটা হচ্ছে গুডউইলের জন্য 159, যেটা আমরা একটু আগে বের করলাম। এখন আমরা দেখব যে নেট অ্যাসেটের জন্য আমার এক্সচেঞ্জ গেইন অর লস কত। নেট অ্যাসেটের জন্য আমার এক্সচেঞ্জ রেট এবং নেট প্রফিটের জন্য মানে রিটেন আর্নিংস এর জন্য আমার এক্সচেঞ্জ এন্ড গেইন লস কত। তাহলে নেট অ্যাসেট অ্যাকুইজিশন ডেটে আমার ছিল 10,000 এবং ডিসপোজাল ডেটে ছিল 10,000, অ্যাকুইজিশন ডেটে ছিল 7,000। তাহলে আমার ডিসপোজাল ডেটে হচ্ছে এক্সচেঞ্জ রেট ছিল 2.1, যেটা 4762, এই যে এখান থেকে যেটা আমরা বের করলাম। এন্ড মানে অ্যাকুইজিশন ডেটে ছিল 3889, এন্ড দেন এটার যে ডিফারেন্সটা 873, এই 873 হচ্ছে আমার জন্য আলটিমেটলি মানে আমি যদি দেখি নেট অ্যাসেট মানে আলটিমেটলি বেড়ে গেছে, সো দ্যাটস এ গেইন। তাহলে এটার পরে আমরা রিটেন প্রফিটটা দেখবো। রিটেন প্রফিটের ক্ষেত্রে আমার আমরা যদি দেখি 31 ডিসেম্বর 20 এক্সেট 1400 ডলারের জন্য হচ্ছে 1.85, এন্ড দেন হচ্ছে 31 ডিসেম্বর 20 x9, এটা হচ্ছে 1600 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা লস হচ্ছে 684। তাহলে আমার নেট লসটা যদি আমি দেখি মানে এই সবগুলোকে প্লাস মাইনাস করলে নেট লস হচ্ছে 684। কিভাবে আসছে? 873 প্লাস মাইনাস 757 মাইনাস 800, এই সবগুলোকে প্লাস মাইনাস করলে আমি নেট এক্সচেঞ্জ লস পাই 684 ডিউ টু নেট অ্যাসেট অ্যান্ড রিটেন আর্নিংস, অ্যান্ড এক্সচেঞ্জ লস পাই 159 ডিউ টু গুডউইল ট্রান্সলেশন। তাহলে আমরা এখানে দুইটা অ্যামাউন্ট দেখতে পাচ্ছি, যেটা স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে যাবে, যেটা নেট অ্যামাউন্টটা আমরা দেখাবো একটা লাইন আইটেম হিসেবে নেট প্রফিট অন ডিসপোজাল। তার মানে নেট প্রফিটে কিভাবে আসছে? প্রফিট অফ ডিসপোজাল 4286 এন্ড এক্সচেঞ্জ লস যেটা আমার আসছে হচ্ছে 843। তার মানে এই দুইটার যে ডিফারেন্সটা এটাই হচ্ছে আমার স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে নেট প্রফিট অন ডিসপোজাল হিসেবে 3443 হিসেবে চলে যাবে। দ্যাট ইজ আওয়ার হোল পার্ট অফ ডিসপোজাল। সো এখানে আমরা নতুন কিছুই আসে নাই এক্সেপ্ট এই এক্সচেঞ্জ লসটা বাদে। হ্যাঁ, বাকি সবকিছু কিন্তু অ্যাজ ইট ইজ, জাস্ট ট্রান্সলেশন করলাম আমরা। সো দ্যাটস অল ফর টুডে। আমি যেটা করব আগামীকাল ইনশাল্লাহ পাস্ট ইয়ার থেকে আমাদের হোল কনসলিডেশনের যে কোয়েশ্চেন প্র্যাকটিস আছে চেষ্টা করব ক্যাপলান কিট থেকে আপনাদের ওই সিকোয়েন্সিয়াল যে ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন গুলো সেই কোয়েশ্চেন গুলো ডিসকাশন করতে। পসিবল হলে আমি আজকে আপনাদের কোয়েশ্চেন দুটো দিয়ে রাখবো, সো দ্যাট আপনারা ক্লাসের আগে অথবা রাতে একটা সময় আপনাদের এই যেই আমি হোমওয়ার্কটা দিলাম সেটা একটু দেখে নেন, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা কোয়েশ্চেন গুলো যদি একটু দেখে নেন, দেখে আসেন, তাহলে আমাদের জন্য কোলাবোরেট করতে সিঙ্ক করতে অনেক ইজিয়ার হবে। তো আমরা তাড়াতাড়ি শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে। ইনশাল্লাহ আগামীকাল 11টায় আমরা ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করব ফ্রম কনসলিডেশন পার্ট। ওকে, টাটা, বাই। Yes, sir. Thank you. Thank you, sir.